এখনও যেন পুরোপুরি নির্ধারিত হয়নি ভারতবর্ষ দেশটা ঠিক কাদের। হিন্দুরা অবশ্য মনে করে এই দেশটি পুরোপুরি হিন্দুদেরই। তাদের শরীরে প্রবাহিত হচ্ছে আর্য রক্ত। সুপ্রাচীন কাল থেকে তারা এই সমুদ্র মেঘলা পর্বত মুকুট ভূমির উত্তরাধিকারী। তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের জীবনযাপন প্রণালী এই দেশের মাটিকে ভিত্তি করেই গড়ে উঠেছে। যদিও 600-650 বছর ধরে এই দেশ শাসনের অধিকার নেই তাদের হাতে, তবু তারা মুসলমানদের মনে করে বহিরাগত। মুসলমানদের ধর্মে প্রবল আরবি গন্ধ। তারা মক্কা মদিনার দিকে ফিরে নামাজ পড়ে। তাদের আচার ব্যবহার সবই হিন্দুদের বিপরীত। যদিও কয়েক শতাব্দী ধরে মুসলমানরা হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছিল, তবু হিন্দুরা উচ্চনাশা, আত্মা অভিমানী। তারা মুসলমানদের সঙ্গে সামাজিকভাবে মেশে না। গোপনে তারা মুসলমানদের অসভ্য মনে করে। এদেশের অধিকাংশ মুসলমানই ধর্মান্তরিত। হিন্দুরা শৌর্যবীর্য হারিয়েছে বহু আগেই, এবং যত তারা শক্তিহীন হয়েছে ততই তাদের মধ্যে হাজার রকমের জাতপাতের সংস্কার বেড়েছে। হিন্দুরাই হিন্দুদের নিপীড়িত করেছে সবচেয়ে বেশি। নিপীড়িত হিন্দুরা দলে দলে ইসলাম ধর্মের মধ্যে সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে সেই ধর্ম বরণ করেছে। পাঠান, মুঘল যারা এদেশে বসতি স্থাপন করেছে, তারাও কয়েক শতাব্দী পর এ দেশকেই নিজ ভূমি মনে করে। মুসলমানরা যদি বহিরাগত হয়, তাহলে আর্যরাও বহিরাগত। এদেশে মূল আদিবাসীরা আদিবাসী নামে অভিহিত, এবং এই আদিবাসীদের হিন্দু মুসলমান উভয়েই বর্বর হিসেবে অবজ্ঞা করে। আবার উচ্চ শ্রেণীর মুসলমানদের চোখেও হিন্দুরা আদ্য আদিবাসী। তারা বহু দেবদেবী পূজক, একতাহীন, কিছুটা বর্বর। কয়েক শতাব্দী ধরে এ দেশ শাসনের ভার মুসলমানদের ওপর ছিল বলে তারা মনে করে এই দেশের মালিকানা শুধু তাদেরই। হিন্দুরা সংখ্যা বৃদ্ধিকারী প্রজা মাত্র। ইংরেজরা মুসলমানদের কাছ থেকে অন্যায়ভাবে রাজশক্তি কেড়ে নিয়েছে। সেজন্য মর্যাদা সম্পন্ন সমস্ত মুসলমানই আহত বোধ করে। তারা অন্দরমহলে বসে অহংকারের সেই ক্ষত চাটে এবং ক্রোধের বিষ দৃষ্টি নিক্ষেপ করে ইংরেজদের প্রতি। অন্যান্য ইউরোপীয় দস্যু ও ব্যবসায়ীদের দমন করে ইংরেজ এতদিনে প্রায় গোটা ভারতবর্ষটাই দখল করে ফেলেছে। ইংরেজ মানেও ইংল্যান্ডের রাজশক্তি নয়, সামান্য একটি বণিক প্রতিষ্ঠা। এত সহজে এত বিশাল একটি দেশ জয় করা গেছে বলেই এই দেশের মানুষের প্রতি ইংরেজের এত অবজ্ঞা। বিপুল জনসংখ্যা, এমনকি বৃহৎ সেনাবাহিনী নিয়েও যারা দেশ রক্ষা করতে পারে না, তারা মানুষ নামের অযোগ্য। নবাবী বা বাদশাহী সেনাবাহিনীর লড়াই পদ্ধতি নিয়ে ইংরেজ ব্যারাগে এখনো প্রবল হাসাহাসি হয়। সুরার ছোকে ফুর্তি পাওয়া গোরা সিপাহী মুঘল সেনাপতির অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখায়, এবং অন্যরা অনেকে তখন টেবিল চাপড়ায়। ইংরেজ মনে করে এই দেশটা তাদের কাছে পড়ে পাওয়া 14 আনা। তারা এই দেশ নিয়ে যা খুশি করতে পারে। একে কামড়ে চিবড়ে চুষে একেবারে ছিবড়ে করে ফেলার যাবতীয় অধিকার তাদের আছে। সরাসরি মুসলমানদের হাত থেকে রাজ ক্ষমতা কেড়ে নিয়েছে বলে ইংরেজ এখন মুসলমানদের এড়িয়ে চলে। মুসলমানদের তুলনায় হিন্দুদের প্রতি তাদের পৃষ্ঠপোষকতা একটু বেশি। তারা হিন্দু ধনীদের বাড়ি বেশি যাতায়াত করে, আমোদ আহ্লাদে অংশ নেয়। আহত অহংকার নিয়ে মুসলমানরাও গুটিয়ে আছে নিজেদের মধ্যে। ইংরেজ প্রচলিত শিক্ষা গ্রহণ করতে তারা হুড়মুড় করে এগিয়ে এলো না হিন্দুদের মতন। 2 দশক আগেও আদালত বা সরকারি ভাষা ছিল ফরাসি। তখন হিন্দুরাও মৌলবীদের কাছ থেকে ওই ভাষা শিখত। শিক্ষিত মানুষ গড় গড় করে বলতো ফরাসি ও উর্দু ভাষা। এখন তার বদলে পুরোপুরি এসেছে ইংরেজি। শুধু রাজ্য হয়রানি, মুসলমানরা ভাষার অধিকার হারিয়ে আরো হীনবল হয়েছে। তার ফলে কেরানি, চিকিৎসক, শিক্ষক, উকিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের বিভিন্ন চাকরিতে যে এক নতুন বৃত্তধারী শ্রেণী তৈরি হলো, অবশ্য সব চাকরিই ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যন্ত, তার উপরে আর নয়। তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা নগণ্য। এদেশে প্রতিবেশীদের মধ্যেই বৈরিতা বেশি। হিন্দু ও মুসলমান এই সময় দীর্ঘকালের জাত বৈরী না ভুলে যেন পরস্পর থেকে আরো দূরে সরে যেতে লাগলো। ইংরেজেরও তাতেই সুবিধা। মুসলমানরা দূরে সরে রইল অভিমান ও ক্ষোভ নিয়ে, আর হিন্দুরা মনে করলো ইংরেজ তাদের পরিত্রাতা। বাঙালি হিন্দুদের চক্ষে তো বটে। তাদের মতে ইংরেজরা তাদের রক্ষা করেছে নবাবী আমলের অত্যাচার থেকে। মুসলমানও ছিল শাসকের জাতি, ইংরেজও শাসক। তবু এদের মধ্যে হিন্দুদের চোখে ইংরেজি শতগুণ শ্রেয়, কারণ ইংরেজ শাসনে তবু রুল অফ লর আবরণ অন্তত আছে। তাছাড়া ইংরেজ ধর্মে হাত দেয় না। 2-4 জন পাদ্রী এদিক ওদিক মাতামাতি করলেও অধিকাংশ ইংরেজ এবং রাজশক্তি মাথা ঘামায় না ধর্ম নিয়ে। হঠাৎ দেখলে মনে হয় যেন কলকাতা তথা বঙ্গে একটা নবজাগরণ জোয়ার এসেছে, এবং সেই নবজাগরণ শুধু হিন্দুদের মধ্যে। হিন্দুরা কেউ ধর্ম সংস্কার নিয়ে ব্যস্ত, কেউ সামাজিক রীতি ও লোকাচারে পরিবর্তন আনতে চাইছে, কেউ মেতেছে ব্যবসা বাণিজ্যে। সাহিত্য রচনা ও শিক্ষা বিস্তারের দিকেও দারুণ ঝোঁক এসেছে। অবশ্যই এই সবই উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে। মুসলমানরা অপরের চক্ষে যেন সম্পূর্ণ নীরব।
পত্রপত্রিকায় শুধু হিন্দুদেরই কথা, মুসলমানদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় কদাচিৎ। কলকাতা শহরের এমন একটাও ইটের বাড়ি নেই যা মুসলমানদের তৈরি নয়, কারণ হিন্দুরা রাজমিস্ত্রির কাজ জানে না। ভদ্র ও ধনী শ্রেণীর অঙ্গে যেসব উত্তম বস্ত্র, তাও সেলাই করে মুসলমান ওস্তাগরেরা। হিন্দু একসময় শিবন শিল্প শিখে থাকলেও এখন তা ভুলে গেছে। কলকাতায় মুসলমানের সংখ্যা প্রচুর, তাদের মধ্যে অধিকাংশই অতি দরিদ্র, আর কিছু অতিশয় ধনী। জনাব আব্দুল লতিফ খাঁর বাড়িটি একটি দুর্গের মতো। বাইরে থেকে দেখলে মনে হয় ও গৃহে যেন কোনো মনুষ্য বসতি নেই। দরজা জানলা সবসময় বন্ধ, যেন বাইরের বাতাসও ওখানে ঢোকে না। দুমহলা অট্টালিকা। লতিফ সাহেব থাকেন বাইরের দিকটিতে। এ বাড়িতে পর্দা প্রথা অতি কঠিন। এখানকার রমণীরা অচেনা লোকচক্ষুর অগোচরে তো থাকেনি, এমনকি দিনের বেলা বাড়ির পুরুষদের সঙ্গেও তাঁদের দেখা হওয়ার নিয়ম নেই। লতিফ সাহেবের শরীরে পাঠান রক্ত আছে, কিন্তু গত 2 পুরুষ ধরে তাঁরা প্রায় বাংলাভাষী। তার দ্বিতীয় স্ত্রী হিন্দু। মুর্শিদাবাদের বেশ বড় একখণ্ড জমিদারির তিনি মালিক। এছাড়া সম্প্রতি তিনি চিনির ব্যবসাতেও কিছু অর্থ নিয়োগ করেছেন। চিনি প্রায় সোনার মতো, শতকরা 100% লাভ। খিদিরপুরের জাহাজ ঘাটা থেকে কিছু দূরে এই অট্টালিকা নির্মাণ করেছিলেন তার পিতা। সেই আমল থেকেই বড় বড় জমিদারদের কলকাতায় একটি বাড়ি থাকা আভিজাত্যের চিহ্ন হিসেবে স্বীকৃত হতে শুরু করেছে। কলকাতায় এসে ধন গর্ব না দেখাতে পারলে আর ধনী হওয়া কিসের জন্য? তাছাড়া গ্রাম দেশে সুখের দ্রব্য সংগ্রহ করাই কঠিন। কলকাতায় টাকা ফেললে সব কিছু পাওয়া যায়, এমনকি বাঘের দুগ্ধ পর্যন্ত। অবশ্য বাঘের দুগ্ধ কারো কোনো কাজে লাগে না, কিন্তু বরফের মতো এক আশ্চর্য বস্তু কলকাতা ছাড়া আর কোথায় পাওয়া যাবে? তার পিতা বছরে একবার করে কলকাতায় আসতেন। লতিফ সাহেব পুরোপুরি কলকাতাতেই থাকেন। জমিদারি চালনার জন্য নিজ জমিদারি থেকে ইদানিং দূরে থাকাই প্রশস্ত। কর্মচারীরা খাজনা আদায়ের জন্য দায়ী থাকে। তারা যে কোনো প্রকারেই হোক প্রজাদের কাছ থেকে তা সংগ্রহ করে। জমিদার স্বয়ং উপস্থিত থাকলে প্রজারা অনেক সময় তাঁর পায়ে এসে কেঁদে পড়ে। সে বড় উপদ্রব। বাড়িটি এক সময় ছিল বেশ ফাঁকা জায়গায়, এখন ধীরে ধীরে চারপাশে একটি বস্তি গড়ে উঠেছে। এত ঢাকাঢুকি দিয়ে থাকা সত্ত্বেও লতিফ সাহেব মাঝে মাঝে সেই বস্তি থেকে কান্নার আওয়াজ শুনতে পান, একঘেয়ে শিশুর কণ্ঠের কান্না। লতিফ সাহেব হাঁক দিলেন, মির্জা, মির্জা। লতিফ খান নিজস্ব হুকুমদার মির্জা খুশবু খত সবসময় দ্বারের কাছে অবস্থান করে। এর অঙ্গে পুরোদস্ত সৈনিকের পোশাক তো বটেই, এমনকি কোমরবন্ধে একটি তলোয়ার পর্যন্ত ঝোলানো। লম্বা সেলাম দিয়ে দাঁড়িয়ে এসে বলল, হুজুর। লতিফ খাঁ বললেন, কে কাঁদে? কারুর কান্না শুনতে পাচ্ছি না, নাকি আমি খোয়াব দেখছি? মির্জা বলল, না হুজুর, আপনি ঠিকই শুনেছেন। পাশের বস্তির বেত্তমিজরা এমন গোলমাল করে। যা, ওদের 2-4 ঘা দিয়ে আয়, কান্না থামাতে বল। মার খেলে মানুষ আরও বেশি কাঁদে, মানুষের এই এক দোষ। তাইলে ওরা এখন কাঁদছে কেন? এখন তো ওদের কেউ মারছে কি? হুজুর, ওরা কাঁদছে ভুকে। ভুকার মার বড় মার। কথায় বলে, ভাত এমন চিজ, খোদার চেয়ে 19-20। মির্জা খুশবু খোদ, ওরা ভাত খায় না কেন? ভাত তো গরিবেরই খাদ্য। কে জানে সরকার, এই বস্তির গরিব মুসলমানরা সারাদিন ঘরে কাজের ধান্দায়। ওদের বাল বাচ্চারা ঘরে থাকে, হর রোজ তো কাম মেলে না। যেদিন ওদের বাপজানেরা খাবার পয়সা না নিয়ে ফেরে, সেদিন তারা বাল বাচ্চাগুলোকে রাগ ধরে পিটায়, আর তারা ডুকরে ডুকরে কাঁদে। লতিফ খাঁ কাতর গলায় বললেন, অত কথা আমায় বলিসনি। খেতে পায় না তো ওরা শহরে আসে কেন? গ্রামে থাকলেই পারে। আমি কান্না একেবারে সহ্য করতে পারি না। তুই যেমন করে হোক ওদের থামতে বল। মির্জা খুশবু খোদ সেলাম বাজিয়ে চলে যায়। যে কোনো উপায়েই হোক কান্না একটু বাদে থামে, এবং তারপরেই মির্জা হাসি মুখে সঙ্গে নিয়ে আসে এক অতিথিকে। মির্জা জানে যে এই মানুষটিকে দেখলে তার প্রভু খুশি হয়ে উঠবেন। ইনি মুন্সি আমির আলী, দেওয়ানি আদালতের উকিল। কলকাতার মুসলমান সমাজের ইনিই একমাত্র উকিল এবং যথেষ্ট প্রতিপত্তিশালী। মানুষটি অতিশয় বিনয়ী এবং ধুরন্ধর হলেও রসিকও বটে। কথায় কথায় শেরও বয়েদ বলেন। লতিফ খাঁর চেয়ে মুন্সি আমির আলীর বয়স যথেষ্ট বেশি, বার্ধক্যে পৌঁছে গেছেন, তবু আদিরসের দিকে এর ঝোঁক খুব আছে। মুন্সি আমির আলীকে দেখলে একটি প্রসিদ্ধ উক্তি মনে পড়ে, বুড়াপে মে ইনসান কি কুয়োতে শাহওয়ানি জওয়ান পে আ জায়া করতি হ্যায়। অর্থাৎ বার্ধক্যে মানুষের কামনা বাসনা সব জীবের ডগায় এসে ভর করে। আজ কিন্তু মুন্সি সাহেবের সেই মজলিসি রঙিন ভাবটি নেই।
শুকনোভাবে সেলাম আলাইকুম বলে ঘরে ঢুকে তিনি লতিফ খাঁর মুখের দিকে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে রইলেন। লতিফ খাঁ তাকে দেখে নানা রকম ভাবে খাতির করে বসতে বললেন, কিন্তু তিনি যেন তা শুনতেই পেলেন না। তাঁর মুখে ক্রোধ এবং শোক একসঙ্গে মাখানো। লতিফ খাঁ বিহব্বল হয়ে বললেন, এমন মলিন মুখ কেন জনাব? কিছু গুস্তাকি হয়েছে কি? মুন্সি আমির আলী চওড়া মেজাজে বললেন, আজ হিন্দুস্তানে মুসলমানদের চরম দুর্দিন, আর আজ তুমি ঘরে বসে নিশ্চিন্তে আলবোলা টানছ? ছি! আজ কেন? আজ কি হয়েছে তুমি জানো না? আজ নবাব ওয়াজিদ আলী খাঁ কলকাতায় আসছেন। আমাদের সব মান সম্ভ্রম ধুলোয় লুটিয়ে গেল। লতিফ খাঁ বিস্মিতভাবে বললেন, কোন নবাব ওয়াজিদ আলী খাঁ? আউদের বাদশা? তিনি লখনৌ ছেড়ে কলকাতা আসবেন এই ইংরেজ রাজত্বে? সে কি কথা? মুন্সি আমির আলী ব্যঙ্গের সুরে একটি রেখতি বললেন, চলি ওয়াহা সে দামন উঠাতি হুই, খরে সে খরে কো বাজাতি হুই। এবার এখান থেকে আঁচল উড়িয়ে উড়িয়ে কাকন বাজিয়ে বাজিয়ে ফিরে চলো। লতিফ খাঁ তাও কিছু বুঝতে পারলেন না। তিনি ব্যাকুলভাবে বললেন, জনাব তশরিফ রাখুন, কি হয়েছে সব খুলে বলুন তো। আউদের বাদশা কলকাতায় আসবে কেন? তিনি আমাদের শেষ ভরসা। লতিফ খাঁর তুলনায় মুন্সি আমির আলী অনেক বেশি খবর রাখেন। তিনি ফরাসি, উর্দুতে দক্ষ, বাংলা এবং ইংরেজিও মোটামুটি বলতে কইতে পারেন। হতাশভাবে একটি কেদারায় বসে পড়ে তিনি আলবোলার নলে কয়েকটি টান দিলেন। তারপর বললেন, এ বছরের গোড়ায় নবাবের কাছ থেকে লখনৌ করে নিয়েছে ইংরেজরা। সে খবরও তুমি রাখো না? ইবলিশের দোসর ইংরেজ বিশ্বাসঘাতকতা করেছে নবাবের সঙ্গে। লখনৌতে একটা কামানও গর্জায়নি। একজন সিপাহীও দেশ রক্ষার জন্য রাজি হয়নি। বিনা যুদ্ধে নবাবের মুকুট ছিনিয়ে নিয়েছে। হিন্দুস্তানে মুসলমানদের শেষ গৌরব যে আউদ, তাও চলে গেল ইংরেজদের হাতে। আর আমাদের রইলটা কি? ঘটনার গুরুত্ব বুঝে লতিফ খাঁ হতবাক হয়ে বসে রইলেন কিছুক্ষণ। তার মস্তক ঘূর্ণিত হচ্ছে, যেন তার নিজেরই জমিদারি কেড়ে নেওয়া হয়েছে। এইরকম নিঃস্ব বোধ করলেন তিনি। খানিক বাদে তিনি আস্তে আস্তে বললেন, কিন্তু লখনৌয়ের বাদশাহ কলকাতায় আসছেন কেন এত দূরে? আমির আলী প্রায় ধমকে সুরে বললেন, শখসে কি আসছেন তিনি? আসছেন বন্দি হয়ে। জিঞ্জিরে হাত পা বেঁধে আনা হচ্ছে তাকে। হিন্দুস্তানের বাদশা দিল্লিতে কাজ করার পুতুল হয়ে আসছেন, আর লখনৌয়ের নবাব বন্দি থাকবেন কলকাতায়। লতিফ খাঁ কপাল চাপড়ে বললেন, কিছুই বুঝলাম না। আপনার কাছেই তো শুনেছি যে নবাব ওয়াজিদ আলী সাহেবের মস্ত বড় পল্টন আর রিসালা ছিল। এমনকি তিনি একটি জেনানা ফৌজও করেছিলেন। সেই তুলনায় ফিরিঙ্গিদের ফৌজ আর কত বেশি। তবে কেন লড়াই হলো না? কমজোর ডরপক হিন্দুদের মতো মুসলমানও কি লড়াই দিতে ভুলে গেছে? আপনি একটু বুঝিয়ে বলুন তো। আমির আলী আবার দীর্ঘশ্বাস ফেলে একটি বয়েত বললেন, পরিন হুফথা রুখাও দেব দর করিশ্মাওন বসখত আখলক হায়রত কি ইচে বুল অজিবিস। পরীরা লুকিয়ে ফেলেছে নিজেদের রূপ, এখন রাক্ষসরা দেখাচ্ছে তাদের কাণ্ড কারখানা। কি করে যেন এমন হলো তা বুদ্ধিতে কুল কিনারা পায় না। দোস্ত, লখনৌয়ের সিপাহীরা যুদ্ধ বলেনি, কিন্তু নবাব ওয়াজিদ আলী শাহ মেতেছিলেন নাচ গান আর কবিতা রচনায়। সবই আমাদের নসিব। লর্ড ডালহৌসি একে একে সব খাবে। হিন্দুস্তানের সবটুকু না খেলে ওর ভুকা মিটবে না। নবাব ওয়াজিদ আলী শাহ কি আজই আসবেন কলকাতায়? হ্যাঁ, সেজন্যই তো এসেছি তোমার কাছে। আমাদের নবাবের হাতে পায়ে জিঞ্জির বেঁধে ধুলোর মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। তা দেখে দৃষ্টি সার্থক করবে না? লতিফ খাঁর চক্ষু সজল হয়ে এলো। তিনি হায় আল্লাহ বলতে বলতে বারংবার দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। একটু পরে তিনি আবার জিজ্ঞেস করলেন, নবাব কলকাতায় এসে থাকবেন কোথায়? শুনেছি মেটিয়া বুরুজে ইংরেজ সরকার দয়া করে তাঁকে জমি আর বাড়ি দিয়েছেন। হায় 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 হায়! বাদশাহ মঞ্জিল আর কায়সারবাগ ছেড়ে নবাব এসে থাকবেন কলকাতার এই জলাডাঙায়? এখানে কোথায় সেই মহলসরা আর কোথায় সেই বাগিচা? খানিক আলাপ আলোচনার পর নবাব দর্শনে যাওয়াই ঠিক হলো। ভাগ্যহত অধিপতিত হলেও নবাব ওয়াজিদ আলী শাহ হিন্দুস্তানের শেষ গৌরবমণি। তাকে একবার সচক্ষে দেখবার লোভ সংবরণ করা যায় না। তখনই লতিফ খাঁর চৌখুড়ি গাড়ি প্রস্তুত করা হলো। সঙ্গে 4 জন দেহরক্ষী নিয়ে তিনি মুন্সি আমির আলীর সঙ্গে গৃহ থেকে নির্গত হলেন। খিদিরপুর ছেড়ে কলকাতার উপান্তে এসেই তাঁরা দেখলেন যে পথে অজস্র মানুষের ভিড়। সেপাই শাস্ত্রী ও গোড়া পুলিশ ফৌজও টহল দিচ্ছে, মাঝে মাঝে লাঠি দিয়ে উঠিয়ে অবাধ্য জনতাকে তাড়া করছে। শোনা গেল এই পথেই একটু বাদে নবাবের কাফিলা আসবে।
গাড়িতে বসে নবাব দর্শন অনুচিত বলে লতিফ খাঁ এবং আমির আলী গাড়ি থেকে নেমে পথের মোড়ে এসে দাঁড়ালেন। দেহরক্ষীরা তাঁদের ঘিরে রইল। জনতার মধ্যে হিন্দু মুসলমান দুইই রয়েছে। সমস্ত মুসলমানদের মুখ ম্লান, আর হিন্দুদের মুখে খানিকটা বিস্ময়, খানিকটা কৌতুক। শহরের অন্যান্য হুজুগের মতো নবাবের আগমনও যেন আরেকটি বড় হুজুগ তাদের কাছে। নবাবের কাফিলাটা বিশাল। সামনে আসছে বাদ্যকররা, তারপর পরপর অনেকগুলি গাড়ির উপর বড় বড় খাঁচায় নানা রকম পশু পাখি। পাখিদের মধ্যে ময়ূর, পায়রা, সারস, হাঁস, বগলা, করকর, চকর ইত্যাদি। এক খাঁচা ভর্তি কচ্ছপ, তারপর হরিণ, তারপর চিতাবাঘ, 3টে খাঁচা ভর্তি নানা জাতের বানর, উল্লুক, তারপর পায়ে হাঁটানো জিরাফ, উট, হাতি। এরপর নবাবের স্বর্ণখচিত তানজাম বয়ে আনছে 4জন কাফরি বাহক। তারপর পেছনে সার দিয়ে ঘেরা টোপ জেনানাদের পালকি, তারপরে দাসদাসীরা। মুন্সি আমির আলীর ধারণা ভুল। রাজ্যহীন নবাব ওয়াজিদ আলী শাহকে হাতে পায়ে শিকল বেঁধে কলকাতা আনা হয়নি। তিনি এসেছেন তার সমস্ত বিলাসের উপকরণ সঙ্গে নিয়ে। রাজ্য কেড়ে নেবার পর ইংরেজরা তাকে লখনৌতে থাকার অনুমতি দিয়েছিল। সেখানে নবাব আগেরকার মতো যত খুশি রং তামাশায় মেতে থাকুন, তাতে ইংরেজদের আপত্তি নেই। শুধু রাজ্য নিয়ে মাথা না ঘামালেই হলো। কিন্তু নবাব নিজের মাথার মুকুটটি ইংরেজদের হাতে তুলে দিয়ে এখন কলকাতায় আসছেন মামলা করতে। ইংরেজ নাকি আইনের নিয়ম মানে। কলকাতার সুপ্রিম কোর্টেও সুবিধে না হলে নবাব খোদ লন্ডনে গিয়ে প্রিভি কাউন্সিলে মামলা লড়বেন। স্বয়ং মহারানী ভিক্টোরিয়াকে প্রশ্ন করবেন কোম্পানির ফৌজ তার রাজ্য দখল করলো কোন আইনে। পাতলা মসলিনের পর্দায় ঘেরা নবাবের তানজাম। রাস্তার দুপাশে মশালের আলোয় তানজামের মধ্যে নবাবের মূর্তি অস্পষ্ট দেখা যায়। তিনি সামনের দিকে অনেকখানি ঝুঁকে বসে আছেন। দেখলে মনে হয় নেশাগ্রস্ত। শহরের জনতা সেই রকম মনে করলো, কারণ তারা সন্ধ্যের পর বড় মানুষদের নেশাগ্রস্ত অবস্থায় দেখতেই অভ্যস্ত। আর ইনি তো নাম করা বিলাসী নবাব। কিন্তু নবাব ওয়াজিদ আলী শাহ সুরা, আফিম, ভাং প্রভৃতি কোনো নেশার উপদ্রবই স্পর্শ করেন না। তার প্রধান নেশা 3টি: সুর, ছন্দ ও রমণী। এই 3 নেশাতেই তিনি আকণ্ঠ মর্জিত। পথশ্রমে ক্লান্ত হলেও নবাব ঘুমিয়ে পড়েননি। এই নতুন নগর দেখার আগ্রহও তার নেই। তিনি গুনগুন করে আওড়াচ্ছেন একটি গানের কলি। এই নগরে প্রবেশ করার মুখেই কলিটি তার মাথায় এসেছে। রাজ্যপাটের কথা, দুর্দশার কথা সমস্ত বিস্তৃত হয়ে তিনি সামনের দিকে মাথা ঝুঁকিয়ে কলিটিতে সুর বসাচ্ছেন। নবাবের তানজাম দেখে নানা প্রকার চিৎকার করছে জনতা। সেদিকে গ্রাহ্য নেই ওয়াজিদ আলী শাহের। তিনি গুনগুন করছেন, বাবুল মেরা নৈহার ছুট হি যায়। নবাবের তানজাম দেখে লতিফ খাঁ চক্ষু আবার অশ্রু ভারাক্রান্ত হয়ে গেল। তার মতন উচ্চবংশীয় লোকের এমন পথের মধ্যে দাঁড়িয়ে ক্রন্দন করার শোভা পায় না। কিন্তু তিনি নিজেকে সামলাতে পারছেন না। জনাব আমির আলী ঠিকই বলেছেন, আজ মুসলমানের চরম দুর্দিন। নবাবের তানজাম যখন কাজ দিয়ে চলে যাচ্ছে, তিনি ভগ্নকণ্ঠে চিৎকার করে উঠলেন, খুদা নবাব সাহেব কো সালামত আর বেগম সাহেবা কি কায়েম রাখে। তারপর তিনি ছুটে যেতে চাইলেন নবাবের তানজামটি একবারে স্পর্শ করার জন্য। মুন্সি আমির আলী এতটা আবেগপ্রবণ নন। তিনি চেপে ধরলেন লতিফ খাঁর হাত, তারপর টেনে নিয়ে এলেন ভিড়ের বাইরে। লতিফ খাঁ ভেঙে পড়েছেন। এখন তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। গোড়া পুলিশরা মানির মান বোঝে না। লতিফ খাঁ ওইভাবে ছুটে যাচ্ছিলেন, আর একটু হলেই মস্তকে লাঠির বাড়ি খেতেন। দুজনে এসে আবার বসলেন চৌঘুরি গাড়িতে। কিছু দূরে এক স্থানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আর পুলিশের হাতের লুগুর ধপাধপ পড়ছে লোকের মাথায়। এরকম স্থানে আর একটুও থাকা উচিত নয়। তিনি দেহরক্ষীদের উদ্দেশ্য বললেন, জোরসে হাঁকাতে বলো, ঘর চলো। গাড়ির মধ্যে বসে লতিফ খাঁ সশব্দে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। মুন্সি আমির আলী মুখে কিছু না বলে শুধু চাপড় মারছে তার এক হাতে। তার মনও ভারাক্রান্ত। আউদের নবাব এসেছেন কলকাতায়, অথচ তার সম্মানে একটা তোপও দাগা হলো না। একটু পরে তিনি উত্তেজিতভাবে বললেন, লতিফ, মুখ উঠাও, কান্না থামাও। হিন্দুস্তানের মুসলমান এই অপমান কিছুতেই সহ্য করবে না। লাখ লাখ সিপাহী এখনো আছে এদেশে। তারা লড়াই ছাড়া আর কিছু জানে না। তারা ইংরেজদের এ দুশ্মনির বদলা নেবেই। আমি বলে রাখছি, শিগগিরই একটা গদর হবে। তখন আমাদের সকলকেই সামিল হতে হবে। মনে রেখো। ঈশ্বরচন্দ্রের আবেদনের প্রতিবাদ করে রাজা রাধাকান্ত দেব সরকার সমীপে পাঠালেন এক পাল্টা আবেদনপত্র। ঈশ্বরচন্দ্রের আবেদনে স্বাক্ষরকারীর সংখ্যা ছিল 1000-এর কম।
আর বিধবা বিবাহ আইনের প্রতিবাদ করে রাজা রাধাকান্ত দেবের আবেদনে স্বাক্ষরকারীর সংখ্যা 33,000। শোভাবাজারে রাজা বাহাদুর নিজের বেতনভুক কর্মচারীদের গ্রাম গ্রামান্তরে পাঠিয়ে স্বাক্ষর সংগ্রহ করে এনেছেন। এরপর এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে বোম্বাই, পুনা, ত্রিপুরা, ঢাকা প্রভৃতি অঞ্চল থেকে আরও বহু স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা পড়তে লাগলো। গণনা করলে দেখা যাবে যে বিধবা বিবাহের সমর্থকদের চেয়ে এই প্রস্তাবের প্রতিবাদকারীর সংখ্যা বহুগুণ বেশি। বিপক্ষীয়রা যে ঈশ্বরচন্দ্রের যুক্তি খণ্ডন করতে পেরেছেন তা নয়, তাদের মূল বক্তব্য এই যে বিধবা বিবাহ হবে কি হবে না সেটা হিন্দু সমাজের ব্যাপার। এই ব্যাপারে বৈদেশিক রাজশক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। রাজশক্তি অবশ্য এই ব্যাপারে নির্লিপ্ত রইল না। তিনবার বিবেচনার পর হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন পাশ হয়ে গেল। হিন্দু বিধবার বিবাহে কোনো নিষেধ রইল না তো বটেই, দ্বিতীয়বার বিবাহিত নারীর সন্তান তার পিতার সম্পত্তির বৈধ অধিকারী হবে। বিধবা বিবাহের পক্ষে স্বাক্ষরকারীর সংখ্যা কম হলেও সরকার মনে করলেন যে এই ধরনের সমাজ সংস্কারের কাজে শুধু সাহসী লোকেরাই এগিয়ে আসে এবং সব দেশেই তাদের সংখ্যা কম হয়। আইনটি পাশ হবার পর কয়েকদিন খুব উল্লাসে মাতামাতি হলো বটে, কিন্তু অল্পকাল পরেই বোঝা গেল এটি একটি পর্বতের মুশিক প্রসব। এবার বিপক্ষীয়দের উল্লাসের পালা। অনেকেই ভেবেছিল আইনটি পাশ হওয়া মাত্রই দেশে বিধবা বিবাহের জন্য হুড়ুহুড়ি পড়ে যাবে। অল্প বয়সী বিধবা বালিকার সংখ্যা অজস্র, তাদের দুঃখে অনেকেই সংবাদপত্রে কেঁদে ভাসিয়েছে। কিন্তু আইন পাশ হবার পর কয়েক মাসের মধ্যেও একজনও কেউ বিধবা বিবাহ করার জন্য এগিয়ে এলো না। জগমোহন সরকারের বৈঠকখানায় এই নিয়ে আমোদ আহ্লাদ হতে লাগলো খুব। ভুটুর ভুটুর শব্দে আলবোলা টানতে টানতে পরিতৃপ্তভাবে তিনি তার প্রধান মোসাহেবকে জিজ্ঞেস করলেন, কি হে ফটিক চাঁদ, তোমাদের বিদ্যাসাগর কি করলে গো? এ যে শুধু মুধু মল খসিয়ে লোক হাসালে। ফটিক চাঁদ বলল, আজ্ঞে হুজুর, কবি ধীরাজ কি গান বেঁধেছে শুনবেন? কই শুনি শুনি, গাও তো। ফটিক চাঁদ গান ধরল। বিদ্যাসাগরের বিদ্যে বোঝা গিয়েছে, পরাশরের ইয়ে মেরে দিয়েছে। উপস্থিত 5 জন বিরাট হাসির হুল্লোড় তুলে দিল। জগমোহন বলল, আরে ছে ছে ছে, বিদ্যাসাগরের সাগ্রেদরা এত করে তল্ল দিয়ে শেষমেশ সব ন্যাচ তুলে পালালো। কেউ একটা বিধবা বিয়ে করলে তবু আমরা খানিকটা তামাশা দেখতুম। আর একজন বলল, হুজুর, সে যে কথায় আছে না, বড় বড় বাননের বড় পেট, লঙ্কায় যাইতে করে মাথা হেট, এ হলো গে সেই ব্যাপার। তা বিদ্যাসাগর নিজেই একখানা বিধবাকে বিয়ে করে তো দেখাতে পারে সবাইকে। তিনি তো বুদ্ধি করে আগে ভাগেই নিজে বিয়েটি সেরে রেখেছেন। ওর সাগরেদরাও সবাই নিজেরা ঠিকঠাক জাতকুল মিলিয়ে বিবাহ টিবাহ সেরে এখন বড় বড় বুলি কপচাচ্ছে। বুইলেন না, নিজের বেলা আঁটি সাটি, পরের বেলা দাঁত কপাটি। তা থাকলোই বা বিদ্যাসাগরের আগে একটি বিয়ে, আর একটিতে দোষ কি? বেধবা মানেই তো 2 নম্বরই, সেকেন্ড হ্যান্ড মেয়ে ছেলে যাকে বলে। এ কথাটি বড় ভালো বলেছেন হুজুর, সেকেন্ড হ্যান্ড মেয়ে ছেলে। দোকানে গিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার মতো লোকে সেকেন্ড হ্যান্ড বিয়ে করবে। ভাড়া করা মাগ আর রাখতে হবে না কারুকে। সরকার অতি উত্তম ব্যবস্থা করেছেন। বাড়িতে যার যার বউ রইল, আর বাইরে বেদবার আঁড়ের সঙ্গে একটু ফুসমন্তর পরে নিলেই সস্তায় কেল্লা ফতে, নেড়ানেড়িদের কোনটি বদলের মতন। হুজুর, আরেক কেচ্ছা শুনেছেন? বিদ্যাসাগরের এক চেলা কি কাণ্ড করেছে। কি কি শুনি? সে বেটার নাম শ্রীশচন্দ্র, এখন সকলে বলছে ছিছি চন্দ্র। আরে বাপু, সবটা খুলে বল না, কে শ্রীশচন্দ্র? সে লোক নয় কো। শ্রীশচন্দ্র ন্যায় রত্ন, মুর্শিদাবাদের জজ কোর্টের পণ্ডিত। মুখে তার কত বারফ ঠাঁই। আইন পাশ হবার আগে থেকেই সে ঠিক করেছে বেধবা বিয়ে করবে, বেধবা বিয়ে করবে, যেন বেটা এক মস্ত বড় রিফর্মার। তারও আগে একটা ঠিকঠাক বউ রয়েছে বুঝি? তা জানি না, শুনেছি তো ব্যাচিলার। কেমন ধারার ব্যাচিলার তা মা ভগাই জানেন। এখন সেও পিছিয়ে গেছে, এই তো। এতে আর কেচ্চা কি আছে? আরও আছে হুজুর, শুধু বিয়ে করবো বলে চেঁচায়নি, আগে থেকেই সে শান্তিপুর থেকে এক বেধবা মাগিকে ভাগিয়ে এনেছে। ভাগিয়ে এনেছে? ভদ্রলোকের বাড়ির মেয়ে? কোথায় এনেছে? এই কলকাতাতেই কোথাও রেখেছে, কিন্তু ঠিক কোন জায়গাতে রেখেছে তা জানি না।
মোলো যা, তোদের নিয়ে আর পারিনি। তোদের এত খাওয়ায় দাওয়ায় ফুর্তির খরচা দিই, আর তোরা একটু ভালো করে খবরও আনতে পারিসনি। লোক লাগা, ভালো করে খবর নে সে মাগে কোথায় আছে। খোলাখুলি রান রাখবার মুরদ নেই, বিয়ে করার নাম করে ভদ্রবংশের বাড়ি থেকে মেয়ে ভাগিয়ে আনা। সমাজ কি একেবারে রসাতলে গেল? আমরা বেঁচে নেই? এর একটা বিহিত করতেই হবে। বিদ্যাসাগর সব বাড়ি থেকে কচি কচি বেদবাদের টেনে রাস্তায় বার করে বাজারের মাগি করছে। মামলা দায়ের করব। মেয়েটা কোথায় আছে খুঁজে বার কর আগে। আর সেই শ্রীশচন্দ্র না কি, সে কোথায় গেল? সেই ছিচিচন্দ্র এখন কোথায় ঘাপটি মেরে লুকিয়েছে কেউ তার পাত্তাই পাচ্ছে না হুজুর। তাকেও খুঁজে বার কর। জেলের ঘানি ঘোরাবো তো বেটাকে দিয়ে। ভদ্র পরিবারের মেয়েদের নিয়ে এই কাণ্ড। রাগে ফুঁসতে ফুঁসতে জগমোহন সরকার বলতে লাগলেন, কালই আমি এই বৃত্তান্ত রাজা রাধাকান্ত দেবের কানে তুলব। এর একটা বিহিত করতেই হবে। মামলায় ফাঁসাবো ওদের সকলকে। এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোগে পড়লেন। মানুষের কর্মক্ষমতার একটা সীমা আছে। একদিকে তিনি বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে স্কুল প্রতিষ্ঠা করছেন, অন্যদিকে রাত্রি জেগে রাশি রাশি শাস্ত্রগ্রন্থ মন্থন করে সমাজ সংস্কারের পক্ষে যুক্তির তীক্ষ্ণ স্বর প্রস্তুত করছেন। বিধবা বিবাহের সমর্থ আদায়ের জন্য ঘুরছেন লোকের বাড়ি বাড়ি। তিনি 500 টাকা বেতন পান, পাঠ্যপুস্তক রচনা করে তার থেকেও যথেষ্ট উপার্জন করেন। তাকে একজন ধনী ব্যক্তি হিসেবেই গণ্য করা উচিত, কিন্তু নিজের জেদ বজায় রাখার জন্য অর্থ ব্যয় করছেন অকাতরে। এত ঘোরাঘুরির সময় সব জায়গায় পালকি ভাড়া করারও সামর্থ্য থাকে না। পা দুখানি সম্বল, হাঁটতে তার ক্লান্তি নেই। এবার আর পারলেন না। অসুখের কারণ তার শরীর নয়, মন। এতদিন পর এই অনমনীয় গোয়ার পুরুষটিও ভেঙে পড়লেন। শান্তিপুরের তাঁতিরা শাড়ির পারে তার প্রশস্তিতে একটা গান ছেপেছিল, সুখে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। সেই গান ছাপা শাড়ি একসময় লোকে কিনেছে বেশি দাম দিয়ে। খোল করতাল বাজিয়ে অনেকে তার বাড়ি বয়ে এসে সেই গান শুনিয়ে গেছে। এখন আবার একটি প্যারোডি হয়েছে সেই গানের। তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুখিয়া স্ট্রিটের বাড়িতে বিদ্যাসাগর রোগশয্যায় শায়িত। তার শয্যা জ্বলুনি হয়েছে, ছটফট করছে সারা পালঙ্ক জুড়ে। কিছুতেই স্থির থাকতে পারছেন না। শত দুঃখ কষ্টেও যে মানুষ কখনো টু শব্দটি করেনি, এখন তার বুকের একেবারে ভেতর থেকে একটা মুচড়ানোর কাতর আওয়াজ ভেসে আসছে, আহ আহ বলে। রাজকৃষ্ণ সান্ত্বনা দেবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে নীরব হয়ে বসে থাকেন শিওরের কাছে। ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, সব ওষুধই বুঝি ব্যর্থ। বাইরে থেকে একটা গানের আওয়াজ আসছে। রাজকৃষ্ণ সচকিত হয়ে জানলা বন্ধ করতে গেলেন। ঈশ্বরচন্দ্র বললেন, থাক থাক, বন্ধ করো না। ওরা গাইছে গাক, ওদের মনোবাসনাই পূর্ণ হবে। বাইরে একদল ইয়ার গোছের লোক নেচে কুঁদে গাইছে সেই প্যারোডি গান, শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে, শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে। ঈশ্বরচন্দ্র সেই গান শুনতে শুনতে বললেন, ওরে, আমি চিররোগী হয়ে শুয়ে থাকতে চাই না। এখন মরলেই আমার জ্বালা জুড়োয়। আমি শীঘ্র শীঘ্র মরে ওদের খুশি করব। রাজকৃষ্ণ জানালা বন্ধ করে নিজে সেটা চেপে সেখানে দাঁড়িয়ে রইলেন। ঈশ্বরচন্দ্র সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন শ্রীশচন্দ্র ন্যায়রত্নের ব্যবহারে। তিনি তাকে একজন তেজি আদর্শবাদী যুবক হিসেবে জানতেন। মুর্শিদাবাদে জজ কোর্টে তার চাকরি পাওয়ার ব্যাপারেও ঈশ্বরচন্দ্র সুপারিশ করেছিলেন। সেই লোক এমন ব্যবহার করলো। ইয়ং বেঙ্গল দল ঈশ্বরচন্দ্রকে বুঝিয়েছিলেন যে তারা সব সময় ঈশ্বরচন্দ্রের পাশে থাকবেন। রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ, কিশোরীচাঁদ বলেছিলেন আইন পাশ হলেই তারা দেশ জুড়ে বিধবার বিবাহের ব্যবস্থা করবেন। দেশ জুড়ে দূরে থাক, একটি বিবাহও হলো না। ইয়ং বেঙ্গলের দল বলেছিল প্রথম বিবাহ করবে শ্রীশচন্দ্র। শান্তিপুরের একটি মেয়েকে পছন্দ করে রেখেছিল শ্রীশচন্দ্র। মেয়েটির নাম কালীমতি, বয়স 11 বৎসর। মেয়েটির বাড়ির কেউই বিধবা বিবাহে সম্মত নয়। তবু ইয়ং বেঙ্গলের দল বুঝিয়ে সুঝিয়ে কোনো ক্রমে কন্যার মাতা লক্ষ্মীমণি দেবীকে রাজি করালেন। মাতা সমেত কন্যাকে নিয়েও আসা হলো কলকাতায়। বিবাহের তারিখ ঠিক। এ সময় বেঁকে বসলো শ্রীশচন্দ্র। শ্রীশচন্দ্রের জননী নাকি বুকের সামনে ছুরি ধরে বসে আছেন। তার পুত্র বিবাহ করলেই তিনি আত্মঘাতিনী হবেন। তাতেই মাতৃবাধ্য সুপুত্র সেজে গেল শ্রীশচন্দ্র। প্রথমে এ খবর শুনে রেগে জ্বলে উঠেছিলেন ঈশ্বরচন্দ্র। কোন মা কবে পুত্রকে ইহ সংসারে রেখে আত্মঘাতী হয়? এ সমস্তই তো ভয় দেখানোর কথার কথা।
উপযুক্ত শিক্ষিত ছেলে যদি কোনো কাজকে ন্যায় বলে জানে, তবে তার মা যদি বিপরীত কথা বলে, তাহলে সেই ছেলে তার মায়ের ভুল বোঝাতে পারবে না? তাহলে কিসের সুপুত্র সে? কিসের জন্য তবে বিদ্যা শিক্ষা? শিক্ষিত হয়েও যে পিতামাতার কুসংস্কার মেনে নেয়, সে তো আসলে মূর্খ। কিন্তু শ্রীশচন্দ্র যখন সমস্ত রকম কথার খেলাপ করে একেবারে গা ঢাকা দিল, তখন একেবারে নিরাশ হয়ে পড়লেন ঈশ্বরচন্দ্র। রোগশয্যায় শুয়ে এখন আর তিনি বিধবা বিবাহের নাম উচ্চারণও সহ্য করতে পারেন না। চুলোয় যাক বিধবারা, যার যা খুশি করুক, তার আর কোনো দায় নেই। তিনি আর বাইরে বেরুবেন না, লোকের কাছে মুখ দেখাতে পারবেন না। এই সুযোগে রাজা রাধাকান্ত দেব বহু গণ্যমান্য লোকের সাক্ষ্য সংগ্রহ করে আর একটি আবেদনপত্র পাঠালেন সরকারের কাছে। তার বক্তব্য হলো, বিধবা বিবাহ আইন পাশ হলেও সে আইন রদ করে দেওয়া হোক। সরকারের আইন যদি কার্যে পরিণত না হয়, তাহলে সরকার হাস্য সম্পদ হবেন। এ দেশে বড়জোর দু একটি বিধবা মেয়ে যদি বা পুনর্বিবাহের জন্য এগিয়ে আসতে চায়, কিন্তু তাদের বিবাহ করবার জন্য একটিও পুরুষ এগিয়ে আসবে না। এতদিনে তাই তো দেখা গেল। সুতরাং এমন আইন রাখবার মানে কি হয়? কালীমতির মা লক্ষ্মীমতিকেও একদল লোক বশ করে ফেললো। তারা বোঝালো যে বিবাহের নামে যে মেয়ে একবার ঘর থেকে বেরিয়ে এসেছে, সে কোনোদিন আর ঘরে ফিরতে পারবে? সমাজে আর তার স্থান হবে না, সে কলঙ্কিনী হিসেবে গণ্য হবে। তাদেরই প্ররোচনায় ও সাহায্যে লক্ষ্মীমণি এক মামলা দায়ের করলো আদালতে। শ্রীশচন্দ্র মিথ্যা আশ্বাস দিয়ে কালীমতিকে শান্তিপুর থেকে কলকাতায় এনে কলঙ্কের ভাগী করেছে। এখন সে হয় কালীমতিকে বিবাহ করুক, অথবা 40,000 টাকা খোরপোশ দিক। দেশের বহু সংবাদপত্র এই সময় তার বঙ্গবিদ্রুপে মেতে উঠল। সাহেবেরা লিখল, এই তো দেখা যাচ্ছে ইয়ং বেঙ্গলের সমাজ সংস্কারের দৌড়। কেউ লিখল, কথা দিয়ে কথা রাখতে পারে না যে শ্রীশচন্দ্র, সে আবার জজ কোর্টের পণ্ডিত, এর কাছ থেকে কে সুবিচারের আশা করবে? এর চাকরি যাওয়া উচিত এবং কালীমতির কাছে কান মুলে ক্ষমা চেয়ে 40,000 টাকা দণ্ড দেওয়া উচিত। রোগশয্যায় শুয়ে যথাসময়ে এই মামলার কথা ঈশ্বরচন্দ্রের কানে এলো। তিনি বললেন, বেশ হয়েছে। রাজকৃষ্ণের সঙ্গে 2-4 জন বন্ধু সেদিন এসেছে ঈশ্বরচন্দ্রের সঙ্গে দেখা করতে। ঈশ্বরচন্দ্র দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে আছেন। রাজকৃষ্ণ বললেন, তুমি এত ভেঙে পড়েছো কেন ঈশ্বর? এক জায়গায় ব্যর্থ হয়েছি, আমরা অন্য বিধবা মেয়েদের বিয়ের ব্যবস্থা করব। ঈশ্বরচন্দ্র বললেন, ছাই করবে, আর আমার কাছে ওসব কথা বলতে এসো না। উপস্থিতদের মধ্যে একজন একটি সংবাদপত্রের সম্পাদক। তিনি বললেন, আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি, সার্থক হব নিশ্চয়ই। ঈশ্বরচন্দ্র বললেন, সে আপনাদের যা খুশি করুন গে, আমাকে আর এর মধ্যে জড়াবেন না। অনেক পণ্ডশ্রম করেছি, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সম্পাদকটি বললেন, এ কথা বললে চলবে কি করে? আপনি আমাদের সেনাপতি। ঈশ্বরচন্দ্র মুখ ফিরিয়ে বললেন, আপনাদের সেই সেনাপতি অসুস্থ মুমূর্ষ, একে দিয়ে আর আপনাদের কাজ হবে না, আপনারা অন্য সেনাপতি ধরুন। না 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 না, আপনি এমন কিছু অসুস্থ নন, আপনার কি বা বয়স? দেখছেন না চলত শক্তি পর্যন্ত নেই? কানা খোড়া সেনাপতি দিয়ে কি কোনো কাজ হয়? বয়স 36 হলো, এমন কিছু কম কি? সেনাপতি অসুস্থ হলেও যুদ্ধ পরিচালনা করতে পারেন। সবসময় কি সেনাপতিকে সমর ক্ষেত্রে যেতে হয়? তাঁবুতে বসেই নির্দেশ দেন। এই দেখুন না, মুলতানের যুদ্ধের সময় জেনারেল হুইকের দারুণ জ্বর বিকার হয়েছিল, তবু শুধু শিবিরে শুয়েই কেমনভাবে পরামর্শ দিয়ে যুদ্ধ জয় করলেন। আপনি শুয়ে থাকুন, শুধু কলকাতা ছেড়ে যাবেন না, তাতেই আমাদের জয় হবে। শুধু কলকাতা কেন, আমার এখন ইহলোক ছাড়বার সময় হয়েছে। এর 2 দিন পর একদিন দ্বিপ্রহরে ঈশ্বরচন্দ্র নিদ্রিত রয়েছেন। ঘরে আর কেউ নেই। এক সময় একজন ব্যক্তি চুপি চুপি এসে ঘরে প্রবেশ করে ঈশ্বরচন্দ্রের পা চেপে ধরল। চোখ মেলে ঈশ্বরচন্দ্র বললেন, কে রে? লোকটি বলল, আগে আমি শ্রীশচন্দ্র। ঈশ্বরচন্দ্র এবার ভালো করে তাকিয়ে দেখতে পেলেন যুবক শ্রীশচন্দ্র ন্যায়রত্নকে। সঙ্গে সঙ্গে তিনি পা সরিয়ে নিয়ে গাঢ় স্বরে বললেন, আমার মরতে যেটুকু বাকি আছে তুই বুঝি সেটুকু শেষ করে দিতে এসেছিস? আপনি আমাকে ক্ষমা করুন। আমি তোকে ক্ষমা করবার কে? যা করবার করবে আদালত। আগে আদালতে সব মিটে গেছে, কিন্তু আপনার কাছেই আমি সবচেয়ে বেশি অপরাধী। আপনি ক্ষমা না করলে আমি সারা জীবন শান্তি পাবো না। দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে। বিয়ে সব ঠিকঠাক, আপনি প্রসন্ন না হলে সব ভণ্ডুল হয়ে যাবে। ঈশ্বরচন্দ্র এবার শ্লেষের সঙ্গে বললেন, ও, বিয়ে সব ঠিকঠাক, হঠাৎ রাজি হবার কারণটা কি? চাকরি যাবার ভয়, না 40,000 টাকা জরিমানা দেবার ভয়?
শ্রীশচন্দ্র আবার ঈশ্বরচন্দ্রের পা চেপে ধরে ব্যাকুলভাবে বলল, আপনি যদি আমায় অবিশ্বাস করেন তাহলে আমি বিবাগী হয়ে চলে যাব। আপনি এতকাল আমায় দেখেছেন, সত্যভঙ্গ করা কি আমার স্বভাব? আমার মা অবুঝ হয়েছিলেন, সন্তান হয়ে মায়ের ওপর জোর করা যায় না, তাই দিবারাত্র তার পাশে বসে থেকে বুঝিয়েছি। সেজন্যই আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। মা আজ সকালে সম্মতি দিয়েছেন, তারপরেই ছুটে এসেছি আপনার কাছে। শুধু আমার কাছে এলে কি হবে? আগে পাত্রের মায়ের কাছে ক্ষমা চাগে যা। আগে সেখানেও গেছলুম, তারা সব বুঝেছেন। লক্ষ্মীমণি দেবীকে আমি বারবার বলে পাঠিয়েছি যে এ বিবাহ হবেই, শুধু কিছু বিলম্ব হচ্ছে এই যা। কিছু কুলোকের মন্ত্রণায় তিনি মামলা দায়ের করেছিলেন। আপনার বিশ্বাস উৎপাদনের জন্য আমি কন্যাপক্ষের নিমন্ত্রণ পত্রের মুসাবিদা পর্যন্ত সঙ্গে করে এনেছি। শ্রীশচন্দ্র ফতুয়ার পকেট থেকে একটি কাগজ বার করলেন। ঈশ্বরচন্দ্র বললেন, বালিশটা আমার মাথার কাছে তুলে দে। খানিকটা উঠে তিনি বালিশের মাথা হেলান দিয়ে বসলেন। তারপর চিঠিখানি মেলে ধরলেন চোখের সামনে। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেববাং বিনয়ং নিবেদনম। 23 অগ্রহায়ণ রবিবার আমার কন্যার শুভ বিবাহ হইবে। মহাশয়েরা অনুগ্রহপূর্বক কলিকাতার অন্তপাতি শিমুলিয়ার সুখেস স্ট্রিট 12 সংখ্যক ভবনে শুভাগমন করিয়া শুভকর্ম সম্পন্ন করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম ইতি। তারিখ 21 অগ্রহায়ণ শকাব্দ 1778। চিঠিখানির দুবার পড়লেন ঈশ্বরচন্দ্র, তারপর গম্ভীরভাবে বললেন, কন্যার শুভ বিবাহ শুধু লিখেছেন কেন? লিখতে বল বিধবা কন্যার শুভ বিবাহ। আমি কোনো লুকোছাপা পছন্দ করি না। যারা আসবে তারা যেন বিধবা বিবাহের কথা জেনেই আসে। আগে তাই হবে। এই বাড়িতেই বিবাহ হবার কথা লিখেছিস? সেই বিষয়ে আগে রাজকৃষ্ণের মত লওয়া প্রয়োজন নয়। রাজকৃষ্ণকে ডাক। আগে রাজকৃষ্ণ বাবুকেও আগেই বলা হয়েছে, তিনি সাগ্রহে রাজি হয়েছেন। অর্থাৎ সকল কাজ পাকা করে তারপরে শ্রীশচন্দ্র এসেছে বিদ্যাসাগরের কাছে। পক্ষকালের মধ্যেই সংগঠিত হলো কলকাতায় প্রথম হিন্দু সমাজে ব্রাহ্মণের মধ্যে বিধবার পুনর্বিবাহ। ঈশ্বরচন্দ্র তখনও পুরোপুরি সুস্থ নন, কিন্তু তবু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন তদারকির জন্য, যেন কোনো অনুষ্ঠানের ত্রুটি না হয়। প্রায় 2000 বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছে। অসুস্থ শরীর নিয়ে বিদ্যাসাগর নিজে গেছেন কয়েকটি বাড়িতে। এ যেন তারই কন্যাদায়। সুখিয়া স্ট্রিটে তিনি যে বাড়িতে থাকেন সে বাড়িতেই বিবাহ হবে, সুতরাং তিনি কন্যাকর্তা তো বটেই। নিমন্ত্রণ করতে গিয়েও এক জায়গায় দারুণ আঘাত পেলেন ঈশ্বরচন্দ্র। যেখান থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা করেছিলেন, আঘাত এলো সেখান থেকেই। তিনি গিয়েছিলেন রামমোহন রায়ের গৃহে। রামমোহনের পুত্র রমাপ্রসাদ রায়কে বিয়ের সময় উপস্থিত থাকতে অনুরোধ করবার জন্য। সমাজে শীর্ষ ব্যক্তিগণ যত বেশি উপস্থিত থাকবে তত বেশি এরূপ বিবাহ সম্পর্কের লোকের বিরূপতা দূর হবে। রমাপ্রসাদ রায় একটু যেন আমতা আমতা করতে লাগলেন। বিধবা বিবাহ প্রস্তাবের আবেদনে তিনি স্বাক্ষরও দিয়েছিলেন, মুখে সমর্থনও জানিয়েছিলেন, কিন্তু বিবাহ সভায় উপস্থিত থাকার কথাই তিনি বললেন, আমাকে আর এর মধ্যে টানা কেন? আমি না হয় নাই গেলাম। মুখখানা বিবর্ণ হয়ে গেল ঈশ্বরচন্দ্রের। তাঁর চোখ গেল দেয়ালের দিকে। সেখানে রামমোহনের একটি আবাক্ষ ছবি ঝুলছে। সতীদাহ নিবারণের জন্য যে পুরুষ সিংহ সমাজের বিরুদ্ধে এত লড়েছে, আজ বিধবা বিবাহ উপলক্ষে তাঁর পুত্রের মুখে এরকম কথা। উঠে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বললেন, তবে আর ওই ছবিটা ঝুলিয়ে রেখেছেন কেন? টান মেরে মাটিতে ফেলে দিন। আপনি না গেলেও এই অনুষ্ঠানের কোনো ত্রুটি হবে না। কালীমতিকে আগে থেকেই এনে রাখা হয়েছে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বর আসবে রামগোপাল ঘোষের বাড়ি থেকে। বিবাহের লগ্ন রাত্রি দ্বিপ্রহরে। কিন্তু যদি কোনো গোলযোগ হয় সেই জন্য সন্ধ্যাকালেই আনা হবে বরকে। রামগোপাল ঘোষের গৃহ থেকে বিবাহের মণ্ডপ পর্যন্ত পথের দুপাশে দুহাত অন্তর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে পুলিশ। পথ একেবারে লোকে লোকারণ্য। এর মধ্যে কত লোক হুজুক্ষোর, কত লোক সপক্ষের, আর কত যে বিপক্ষীয় তা বোঝা দুষ্কর। রামগোপাল ঘোষের সুসজ্জিত জুড়ি গাড়ির মধ্যে বসে আছে বরবেশে শ্রীশচন্দ্র। তার সঙ্গে রয়েছে রামগোপাল ঘোষ নিজে, তার বন্ধু হরচন্দ্র ঘোষ, শম্ভুনাথ পণ্ডিত ও দ্বারকানাথ মিত্র। একসময় মনুষ্যের ভিড়ে অশ্ববাহিত গাড়ি আর অগ্রসর হতে পারে না। কারা যেন তুমুলভাবে চিৎকার করছে। তা সপক্ষের জয়ধ্বনি না বিপক্ষের বিদ্রুপ তা বোঝা গেল না। হঠাৎ বিকট শব্দে একটা পটকা ফাটালো। শ্রীশচন্দ্র রামগোপালের হাত চেপে ধরল। শোনা গিয়েছিল যে বিপক্ষীয় লোকেরা লাঠিয়াল এনে বরের শোভাযাত্রার জন্য হামলা করবে, সেজন্যই এত পুলিশের ব্যবস্থা। রামগোপাল শ্রীশচন্দ্রকে বললেন, ভয় নেই। তারপর বন্ধুদের নিয়ে লাফিয়ে নেমে পড়লেন পথে। তারা জুড়ি গাড়ির দুপাশে হাঁটতে লাগলেন। কেউ অবশ্য গোলযোগ অথবা বাধা দিতে এলো না।
পৌঁছে গেলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পূর্ণাঙ্গ অনুষ্ঠানেই বিবাহ হলো। দুপক্ষের দুজন বিশিষ্ট পুরোহিত উপস্থিত। এছাড়া এসেছেন বিদ্যাসাগরের পক্ষপাতী সংস্কৃত কলেজের পণ্ডিতরা। ইয়ং বেঙ্গলের দল রয়েছে। রাজা দিগম্বর মিত্র থেকে শুরু করে বাবু নবীন কুমার সিংহ পর্যন্ত প্রসিদ্ধ ধনীরাও প্রথম থেকে সর্বক্ষণ বসে আছেন। রমাপ্রসাদ রায়ও শেষ পর্যন্ত চক্ষু লজ্জার মাথা খেয়ে না এসে পারেননি। এবং এসেছেন অনেক মহিলা। সমস্ত মন্ত্রপাঠ, কন্যা সম্প্রদান, নানাবিধ অলঙ্কার ও দান সামগ্রী, উলুধ্বনি, দ্বারষষ্ঠী, ঝাঁটাকে প্রণাম, স্ত্রী আচার, নাকমলা, কানমলা, করিদে কিনলেম, দড়িতে বাঁধলেম, হাতে দিলাম মাকু, একবার ভ্যাঁ করো তো বাপু ইত্যাদি নানা কিছুই আর বাদ রইল না। তারপর ভুরিভোজ। পরম আনন্দে এবং বিনা বাধায় অনুষ্ঠান সাঙ্গ হলো। সারাদিনের পরিশ্রমের ক্লান্ত উৎকণ্ঠার শেষে অবসন্ন কিন্তু পরিতৃপ্ত মুখে দ্বারের কাছে দাঁড়িয়ে আছে ঈশ্বরচন্দ্র। বিদায় নেবার জন্য তার কাছে এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলো নবীন কুমার। তারপর সে বলল, আপনাকে একটি কথা নিবেদন করব। ঈশ্বরচন্দ্র বললেন, কি কথা বলো তো বাপু। নবীন কুমার বলল, এখন থেকে আমি আপনার সকল কার্যে সহায়ক হতে চাই। আমি জানি এই বিবাহের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এরপর থেকে প্রত্যেক বিধবার বিবাহে আমি 1000 টাকা দিতে চাই। ঈশ্বরচন্দ্র বিস্মিতভাবে এই সদ্য যুবকটির দিকে চেয়ে রইলেন। কালপ্রবাহে কমলা সুন্দরীর জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু রূপের বিশেষ হেরফের হয়নি। তার বর্ণ কালো, কিন্তু সেই বর্ণই তার বৈশিষ্ট্য। এই দেশে সৌন্দর্যের প্রথম লক্ষণই হলো গাত্রবর্ণ কতখানি গৌর। তবুও সকলে এক কথাই স্বীকার করে যে কমলা সুন্দরীর মতো রূপসী কদাচিৎ দেখা যায়। তার চিক্কন কালো মুখখানি যেন পাথরে খোদা এবং এমনই মসৃণ যেন মনে হয় মাছি বসলে পিছলে যাবে। কৈশোর পার করেই রামকমল সিংহের নজরে পড়াই তার ভাগ্য ফেরে। সামান্য অবস্থা থেকে তুলে এনে রামকমল সিংহ তাকে বারবনিতা সমাজের শীর্ষে প্রতিষ্ঠিত করেছিলেন। রামকমল সিংহ তাকে এত বড় বাড়ি দিয়েছেন, দেশের নানা স্থানে ঘুরিয়ে এনেছেন এবং পশ্চিমাঞ্চল থেকে শিক্ষক আনিয়ে তাকে নৃত্যে পটীয়সী করিয়েছেন। কমলা সুন্দরী সত্যিই তার দেহ মন প্রাণ সমর্পণ করেছিলেন রামকমল সিংহকে। সেই আমোদপ্রিয় বিলাসী পুরুষটির হৃদয় ছিল বড় নরম, কখনো কারুর মনে আঘাত দিয়ে কথা কননি। রামকমল সিংহের মৃত্যুর পর 10 দিক শূন্য দেখছিল কমলা সুন্দরী এবং প্রকৃত বৈধব্য যাপন করেছিলেন কিছুদিন। এমনটি আর কেউ কখনো দেখেনি কিংবা শোনেননি। কিন্তু সবকিছুতেই একটা মাত্রা আছে। এক সুন্দরী নর্তকী বারাঙ্গনা কতদিন আর লোকচক্ষুর আড়ালে থাকবে? সে নিজে চাইলেও লোকে তাকে থাকতে দেবে কেন? কমলা সুন্দরী এখন শহরের সবচেয়ে নামকরা অবিদ্যা। তার বয়স হয়েছে, কিন্তু নর্তকী বলেই বোধহয় তার শরীরের চমৎকার গড়ন এখনো অটুট আছে। মাঝখানে কিছুদিনের জন্য সে খানিকটা স্মিতধরা হয়েছিল, আবার সচেতন হয়ে পরিশ্রম করে মেদ ঝাড়িয়ে ফেলেছে। এখনো সে একদিন নাচের আসরে জ্বলন্ত অগ্নিশিখা। হীরা বুলবুলের নাম রসিক ব্যক্তিরা এরই মধ্যে ভুলে যেতে বসেছে। হীরার নাম আর শোনা যায় না, বরং কিছু নতুন নাম এখন সদ্য হাওয়ায় ভাসছে, যেমন রওশন কুমারী, শারদা মজলিসওয়ালি, রেশমা ঘুঙ্ঘটওয়ালি। লাখনৌয়ের রাজ্যচ্যুত নবাব কলকাতায় এসে বসতি নেবার পর লাখনৌ, এলাহাবাদ, বারাণসী থেকে কিছু কিছু ভাগ্য সন্ধানী নর্তকী গায়িকা গণিকারাও কলকাতায় আসছে। নবাবের সঙ্গে দলটিও কম বড় নয়। এই লাখনৌয়ের নবাবের প্রসঙ্গেই একটা বেশ কৌতুক হয়েছিল। রামকমল সিংহের সেই গৃহ কমলা সুন্দরী কিছুতেই ছাড়েনি। তার এখন পয়সা হয়েছে, এরকম 2-3খানা বাড়ি সে অনায়াসেই কলকাতায় হাঁকাতে পারে। কিন্তু এই গৃহ থেকেই তার সৌভাগ্যের উদয়। এখানেই রামকমল সিংহ তার কোলে মাথা রেখে দেহ রক্ষা করেছেন। এই গৃহ সে কোনো ক্রমে পরিত্যাগ করবে না। বিধুশেখর মুখার্জি এবং মুন্সি আমির আলীর মতন 2 ধুরন্ধর উকিল মিলেও হটাতে পারেনি তাকে। মোকদ্দমা চলেছিল টানা 4 বৎসর, তারপর ওনাই হাল ছেড়ে দিয়েছেন। কমলা সুন্দরী নিজে যথেষ্ট বুদ্ধিশালিনী। তাছাড়া তাকে মামলা মোকদ্দমার ব্যাপারে পরামর্শ দেবার জন্য আছে তার 2-4 জন অনুরাগী। একজনের নাম ফটিক চাঁদ মল্লিক, লোকে তার নাম দিয়েছে ফুটে মল্লিক। অন্য যান নটু বিহারী সরকার, লোকের মুখে মুখে তার নাম ছোট নটু। যদিও বড় নটুটি যে কে তা ঠিক জানা যায় না। ফুটে মল্লিক আর ছোট নটু পালা করে নিয়মিত আসে কমলা সুন্দরীর কাছে। চপলা, তরঙ্গিনী আর চন্দন বিলাসী নামে 3টি মেয়েও থাকে এখানে। কমলা সুন্দরী তাদের নাচ গান শিখিয়ে তৈরি করে নিয়েছে।
একদিন নবাব ওয়াজিদ আলী সাহেবের কাছ থেকে এক দূত এলো তার কাছে। নবাব এত্তালা পাঠিয়েছেন। এর মধ্যে কমলা সুন্দরীর নৃত্যকলার খ্যাতি তার কানে পৌঁছেছে। হঠাৎ গজিয়ে ওঠা এই শহর, জন্ম থেকেই যার কোনো রাজা বাদশাহ নেই, আছে বিদেশি সরকার, সেই শহরের লোকজনও যে খানদানি নৃত্য বা সঙ্গীত বোঝে, এই সম্পর্কে নবাবের কোনো ধারণাই ছিল না। এই নবাব দেখতে চান কলকাতা ওয়ালির নাচ। নবাবের দূতের চেহারা, পোশাক, কথাবার্তা সবই অন্য প্রকারে। কমলা সুন্দরী প্রথমে বুঝতেই পারেনি প্রস্তাবটা। যখন বুঝলো তখন তার বুক কেঁপে উঠল। এই যে বিরাট সম্মান, অত বড় একজন নবাব তাকে দেখতে চেয়েছেন। এ কোনো উটকা নবাব কিংবা বাদশা নয়, এত বড় বংশের মানুষই নেই। হিন্দুস্তানের বুকের মণি যে আওধ, সেখানকার সে স্বাধীন নবাব। কমলা সুন্দরী শুধু তো দেহ প্রসারিণী নয়, সে শিল্পীও বটে। শিল্পী সবসময় খোঁজে শিল্পী রসিককে। টাকা পয়সা ছড়িয়ে অনেকেই এসে কমলা সুন্দরীর নাচ দেখে যায়। তার মধ্যে প্রকৃত সমজদার কজন আছে? সকলেই জানে তারা হিন্দুস্থানের নৃত্যগীতের শ্রেষ্ঠ সমজদার ওই নবাব ওয়াজিদ আলী শাহ। তিনি ডেকেছেন কমলা সুন্দরীকে। বিকেলে ফুটে মল্লিক আসতেই কমলা সুন্দরী চোখ মুখ উদ্ভাসিত করে বলল, আজ কি হয়েছে জানো? বলো দেখিনি, আজ কে এসেছে? ফুটে মল্লিকের মুখ শুকিয়ে গেল। আবার কে উৎপাত করতে এসেছিল কে জানে? কোনো নাম করা লোক, সমাজের মাথা, নাকি তার চেয়েও ৮-১০ গুণ বড় কোনো নির্বোধ ধনী? বাঙাল দেশ থেকে অনেক উটকো জমিদার আসে। তারা আট কুড়ে ব্রতর বাতাসার মতো মুঠো মুঠো টাকা ছড়ায়, সেগুলোর সঙ্গে পারা যায় না। ফুটে মল্লিক বলল, সকালে এসে সে আবার কেমন ধারা মানুষ? নিশ্চয়ই কে তা জানে না। রাতের চিড়িয়ার কাছে সকালে কেউ আসে? আর তুই অমনি দেখা দিলি? তখন তোর চুলে কিলিপ ছিল, চোখে সুরমা দিয়েছিলি? কমলা বলল, ওগো, যে এসে সে আসল নয় গো, আসল নয়, সে দুধ। আমায় শনিবার যেতে বলেছে। কার দুধ বলো দিকিনি? চপলা তরঙ্গিনী চন্দন বিলাসীরাও কমলা সুন্দরীকে ঘিরে বসে আছে মজলিস ঘরে। এখনো তাদের সাজ পোশাক প্রসাদন হয়নি। আসর বসবে রাত ৮টার আগে নয়। ফুটে মল্লিক প্রায়ই আগে আগে আসে গল্পগুজব করতে। ফুটে মল্লিক মধ্যবয়সী, বেঁটে খাটো গোলগাল ধরনের মানুষ, মাথায় সুবৃহৎ টাক, গায়ের রং টুকটুকে ফর্সা এবং তার টাকটিকে আরো বেশি ফর্সা দেখায়। সে সবসময় সাদা রঙের পোশাক পরিধান করে বলে একটু দূর থেকে তাকে মনে হয় একটি রসগোল্লার মতো। মানুষটি গল্পগুজব এবং হাস্য পরিহাস ভালোবাসে এবং তাই নিয়েই সময় কাটায়। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে সেও একজন নিষ্কর্মা ধনী। তার পিতামহ উত্তরবঙ্গের একটি জমিদারি ক্রয় করেছিলেন। উত্তরাধিকারী সূত্রে সে ওই জমিদারির ২/৩ মালিক। নিজের দেখাশোনা করবারও প্রয়োজন হয় না। গত ১০ বৎসরের মধ্যে সে নিজে জমিদারিতে একবারও সশরীরে উপস্থিত হয়নি। নায়েব গোমাস্তা মারফত নিয়মিত তার কাছে টাকা আসে। ফুটে মল্লিক বলল, কার দূত রে বাবা? আমি আমি তো কিছুই বুঝছি না। অনেক রঙ্গরসের পর কমলা সুন্দরী নবাবের কথা জানালো। সেই কথা শুনে ফুটে মল্লিকের চোখ এমনই বিস্ফোরিত হয়ে গেল যে মনে হলো যেন ভিতরের গোলক দুটি ছিটকে বাইরে বেরিয়ে আসবে। আত্মনাদ করে সে বলে উঠল, তোর কি মরবার স্বাদ হয়েছে নাকি রে কমলা? হ্যাঁ, তুই সাত করে ওই নবাবের গহ্বরে পা দিবি? কমলা সুন্দরী কিছুতেই বুঝতে পারল না। সে সরল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? তুই শুনিসনি কিছুই? নবাবের কীর্তি কাহিনীর খবরে যে শহর একেবারে ম করছে। নবাবটি যে একেবারে কাঁচা খেকো দেবতা, মেয়ে মানুষ পেলেই একেবারে চিবিয়ে খেয়ে ফেলে। যা, অত বড় একটা মানি লোকেরা কি মেয়ে মানুষের মাথা খায় না? মেটে বুরুজের চত্বরেও এদানি কোনো মেয়ে মানুষ যায় না। কি যে বলো, আশ কথা পাশ কথা। আমার তবলা বাজানদার বললে যে নবাব খুব নাচ গান ভালোবাসেন। ভালো নাচ দেখলে ভাবের ঘোরে উনি নিজেও উঠে নাচতে শুরু করেন। নাচ ভালোবাসেন তো বটেই, নাচ দেখে একেবারে মোহিত হয়ে যান। তো নাচও একবার দেখবেন, তারপর তোকে খেয়ে একেবারে হজম করে ফেলবেন। এমন অদ্ভুত কথা কখনো শুনিনি কো। নবাব পাগল না তুমি পাগল? এসব কথা আমি সকর্ণে শুনেছি। ফুটে মল্লিক আরো নানা রকম ভয়াবহ গল্প শুনিয়ে কমলা সুন্দরীকে নিরস্ত করবার চেষ্টা করলো, কিন্তু কমলা সুন্দরীর ঠিক বিশ্বাস হলো না। ফুটে মল্লিক হিংসাতেও এই কথা বলতে পারে। পরদিন সে নুটু বিহারকে খবর পাঠালো। নুটু বিহারী কমলা সুন্দরীর চেয়ে বয়সে কিছু ছোট। সম্প্রতি তার পিতৃবিয়োগ হওয়ায় হাতে অঢেল পয়সা এসেছে।
ফুটে মল্লিকের মতো সে একেবারে নিষ্কর্মা নয়। সে আইন শিক্ষা করে কিছুদিন ওকালতি শুরু করেছিল। তাছাড়া সে দুটি কয়লা খনিও দেখাশোনা করে। তার পিতা অতি করাধাতুর লোক ছিলেন। সেই জন্য পিতা ধরাধাম ত্যাগ করার পর স্বাধীন হয়ে সে কিছুদিন শরীরের আর মোড়া ভেঙে নিচ্ছে। নুটু বিহারী বেশ লম্বা ও সুদেহী, মাথা ভর্তি বাবরি চুল, অনেকটা সেনাপতি সেনাপতি ধরনের চেহারা, কিন্তু শরীরের তুলনায় তার কণ্ঠস্বরটি অস্বাভাবিক রকমের মিনমিনে। পিতার ধমক খেয়েই বোধহয় সে তার কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলতে পারেনি। ফুটে মল্লিকের তুলনায় ইদানিং নুটু বিহারী কমলা সুন্দরীর বেশি ঘনিষ্ঠ। নাগর হলেও ছোট নুটুকে সে যেন খানিকটা স্নেহের চক্ষেই দেখে। ছোট নুটু ফুটে মল্লিকের ঠিক বিপরীত। নবাবের কাছ থেকে আহ্বান এসেছে শুনে সে উল্লাসিত হয়ে উঠল। কমলা সুন্দরীর সম্মান যেন তার নিজেরই সম্মান। সে স্বয়ং কমলা সুন্দরীকে মেটে বুরুজে পৌঁছে দিয়ে আসবে। তখন কমলা সুন্দরী বলল, নবাব কেমন ধারা মানুষ গো? ফটিকচাঁদ কেমন সব উল্টাপাল্টা কথা বলছিল। ফটিকচাঁদের এমন নাম শুনেই জ্বলে উঠল নুটু বিহারী। ওই ফুটে মল্লিকটা কি জানে? ওটা একটা ছাঁচি কুমড়ো। ও বেটা নবাবীর কি মর্ম বোঝে? লখনের নবাব নাম শুনলেই মাথা হেঁট হয়ে যায়। হাতি দয়ে পড়লেও হাতি। নবাব দয়ে পড়েছেন বটে, কিন্তু নবাবী মেজাজ একটুও নষ্ট হয়নি কো। রহিসি কায়দা পুরোপুরি বজায় রেখেছেন। তবু বাপু তুমি একটু খবর নেও না, শুনলে কেমন ভয় ভয় করে। নবাব দেখেছেন, সে ডাক উপেক্ষেও করতে পারি না। আবার চাল চলন সহবদে যদি কিছু ভুল হয়, নবাব যদি হাতে মাথা কাটার হুকুম দেন। যেতে হবে তো শনিবার, এখনো 4 দিন রয়েছে। আমি সব খোঁজ এনে দিচ্ছি তোমায়। লখনৌর নবাব কলকাতায় এসে আর কারুকে ডাকেনি, শুধু তোমায় এত্তেলা দিয়েছে। তার মানে বুঝলে কমলা, এক ডাকে তোমায় সবাই চেনে। ওই ফুটে মল্লিকটার হিংসায় বুক ফাটছে। 2 দিন বাদে ছোট নটু সব খোঁজ খবর নিয়ে এলো। কথা বলার বদলে সে ক্রন্দন করতে শুরু করলে কমলা সুন্দরীর হাত চেপে। কমলা সুন্দরী হতভম্ব হয়ে বলল, ও মা, এ কি, এ কি, কাঁদছো কেন? ছোট নটু হাপুস নয়নে থেমে থেমে বলল, কমলা, কথা দাও, তুমি কিছুতেই মেটে বুরুজে যাবে না। নবাব তোমায় যতই হিরেমতির মালার লোভ দেখার। কেন গো, সত্যিই কি নবাব বাহাদুর মেয়ে মানুষদের ধরে ধরে মেরে ফেলেন নাকি? না গো, তা নয়, ব্যাপার আরো ভয়ঙ্কর। নবাবী প্রাসাদে কেউ ঢুকলে আর বের হতে পারে না। সবাই নবাবকে সাধি করে ফেলেন। হ্যাঁ গো, আমি সব খবর এনেছি। এসব কথা কে শোনালে তোমায়? মেটে বুরুজের সবাই বলা বলি করছে যে সেখানে কত মানুষের ভিড়, যত সব ফঁড়ে আর দালাল, গুড়ের লোভে লোভে যেমন পিঁপড়ে আসে। আর জুটেছে যত রাজ্যের পাখিওয়ালা। নবাবের খুব পাখি কেনার শখ, আর ওই আরেক শখ বিয়ে করার। কি বললে গো তুমি? কথা নেই বার্তা নেই, যাকে দেখবে তাকেই ধরে ধরে বিয়ে করবে? এ কি অলক্ষণে লক্ষ্ণের নীতি, এ কি অলক্ষণে লক্ষ্ণের আইন! নবাব থম্মে হলেন গে শিয়া। ওরা যত খুশি মুত্তা করতে পারে। মুতা কি গো? ওই যে বললুম, বিয়ে বলো, শাদি বলো, নিকে বলো, ওই মুতা বলো, সব একই। নবাবের যাকে পছন্দ হয় অমনি তাকে মুতা করে ফেলেন। একজন কি বললে জানো, এক কম বয়সী তিনি মাগি অন্দরমহলে জল দিতে যেত। তাকে হঠাৎ নবাবের চোখে লেগে গেল, আর অমনি তাকে বিয়ে করে ফেললেন নবাব। সে তিনি এখন বেগম। ছোট নটুর গলা কাঁদো কাঁদো, কিন্তু কমলা সুন্দরী হেসে গড়িয়ে পড়ল একেবারে। এ যেন রূপকথা। নবাবের নেক নজরে পড়ে এক তিনি রাতারাতি হয়ে গেল বেগম সাহেবা। ছোট নটু বলল, শুধু কি তিনি নাকি, এক ঝাড়ুদারনিকেও অমনি বিয়ে করে বেগম বানিয়েছে নবাব। তার নাম আবার মুশফফা বেগম। তার মানে কি কে জানে? শুনছি নবাব রোজই একটা করে শাদি করছেন। একদিনে প্রায় 100 বেগম হয়ে গেছে। আগে আরো কত ছিল কে জানে। তোমার মতো আগুনের খাপড়াকে দেখলে নবাব কি আর ছাড়বেন? জোর জার করে অমনি বিয়ে করে নেবেন। কমলা সুন্দরী ঠোঁট টেপে হেসে বলল, তা একবার নবাবের বেগম হয়ে দেখলে মন্দ হয় না। ছোট নটু হাত জোর করে বলল, কমলা, তুমি এমন কথা বললে? জাত ধর্ম বিসর্জন দেবে? আমাদের আবার জাত ধর্ম? ও, এই তোমার মনে ছিল? তুমি আমাদের ছেড়ে যেতে চাও? আমরা কি তোমার পায়ে পড়ে থাকিনি? এক্ষুন তোমার পায়ে মাথা কুটবো কমল। আরে আরে, কি করে মিনসেটা? সত্যি সত্যি কি আমি ধেই ধেই করে নবাবের বেগম হতে যাচ্ছি নাকি? আর গেলেই বাকি অমনি জোর করে মুক্তা করবে? এ
এ কি মগের মূল্য নাকি রে বাবা? হ্যাঁ, সে কথাই তো সবাই বলছে। নিজের রাজ্য রক্ষা করতে পারলেন না, নবাব এখন মেয়ে মানুষ জয় করছেন। সুন্দর পানা কোনো মাগ নবাবের প্রাসাদে একবার ঢুকলে আর বেরোতে পারে না। মুক্তা করার পর বেগম বানাবে, সে ওই নামেই বেগম। সে আর কোনোদিন দেখতে পাবে না বাইরের আলো বাতাস, বুঝলে? কমলা সুন্দরী ডাকলো চপলা, তরঙ্গিনী আর চন্দনা বিলাসীকে। সব বৃত্তান্ত শুনিয়ে জিজ্ঞেস করলো, কিলো, তোরা কেউ নবাবের বেগম হতে চাস নাকি? এমন সুযোগ আর কখনো পাবিনি। তিনজনেই সমস্বরে বলল, ও মা গো মা, রক্ষে করো। ছোট নটু বলল, ঠিক বলেছিস, কেন নবাব মহলে গিয়ে বন্দিনী হবি? আমরা কি তোদের কম খাতির করি? কমলা সুন্দরী বলল, তাহলেও বেগম বলে কথা। চপলা বলল, উফ, ভাবতেও বুক কাঁপে। পেঁয়াজ রসুনের গন্ধ, আর নবাবের নাকি হুমদো হুমদো কাফরি খোঁজা রয়েছে। নবাব সম্পর্কে এই সব চমকপ্রদ ও রহস্যজনক গল্প চলতে লাগলো 2-3 দিন ধরে। আমন্ত্রণ পেয়েও কমলা সুন্দরী যাবে না বলে নবাব যদি রাগ করেন এবং জোর করে নিয়ে যান, সেই ভয়ে ছোট নটু একটা বজরা ভাড়া করে ওদের সকলকে নিয়ে কয়েকদিনের জন্য গঙ্গাবক্ষে বিহারের প্রস্তাব দিল। অতি উত্তম কথা, কমলা সুন্দরী সানন্দে রাজি। কিন্তু যাত্রার আগের দিন সন্ধ্যে থেকে তরঙ্গিনীকে বাড়িতে পাওয়া গেল না। পরদিনও সন্ধান মিলল না তার। কমলা সুন্দরী বজরা ভ্রমণে বেরিয়ে গেল এবং ফিরে আসার পর শুনতে পেল তরঙ্গিনী ঝাড়ুদারনির ছদ্মবেশে নবাবের মহলে ঢুকেছিল এবং নবাবও তাকে মুক্তা করে বেগম বানিয়ে ফেলেছেন। অবশ্য এটা ঘটনা না রটনা, সেটা সত্য মিথ্যে জানার কোনো উপায় নেই। বিধুশেখরের নাতি প্রাণগোপালের উপনয়ন উপলক্ষে নবীন কুমার অনেকদিন পর এলো এ বাড়িতে। অতি শৈশবে সে তার জ্যেষ্ঠ ভ্রাতা গঙ্গানারায়ণের হাত ধরে এখানে অনেকবার এসেছে। তখন তাকে আদর করার জন্য নারীগণের মধ্যে কারাকারি পড়ে যেত। পারিবারিক গণ্ডি ছাড়িয়ে নবীন কুমার এখন বাইরের পৃথিবীকে চিনতে শুরু করেছে। মাসি পিসি দিদি খুড়ো জ্যাঠাদের সঙ্গে অহেতুক বিশৃঙ্খলাপ আর সে পছন্দ করে না। নিমন্ত্রণাদি ছাড়া আর আসা হয় না এখানে। একমাত্র দৌহিত্রর উপনয়নে বিধুশেখর ধুমধামের আয়োজন করেছেন বিস্তর। প্রাণগোপালকে নিয়ে তাকে বিস্তর ঝঞ্ঝাট পোহাতে হয়েছে। প্রাণগোপালের পিতামহ শিবলোচন কিছুতেই দাবি ছাড়তে চান না। তিনি তার পৌত্রের ওপর অধিকার বজায় রাখতে চান। প্রাণগোপাল যেমন বিধুশেখরের একমাত্র নাতি, তেমনি শিবলোচনেরও ওই একটি নাতি বই আর নেই। গরিব ব্রাহ্মণের এই স্পর্ধা বিধুশেখরের কিছুতেই সহ্য হয় না। শিবলোচনের পুত্রকে বিধুশেখর ঘর জামাই করেছিলেন। তার কন্যার সঙ্গে বিবাহই হয়েছিল এই শর্তে। ঘর জামাইয়ের মৃত্যু হলে তার সন্তান তো মাতুলালয়েই থাকবে স্বাভাবিকভাবে। ওই পূজারী ব্রাহ্মণ শিবলোচনের কতখানি সামর্থ্য আছে প্রাণগোপালকে মানুষ করার? বিধুশেখর এরই মধ্যে ওই অষ্টম বর্ষীয় বালকের জন্য 3জন শিক্ষক রেখেছেন। শিবলোচন মামলা করার আস্ফালন করেছিলেন, তাতে অবশ্য হেসেছিলেন বিধুশেখর। ওই মূর্খটা জানে না যে ন্যায় অন্যায়ের বিচারের উপরেই শুধু হার জিত নির্ভর করে না। ধনীর সঙ্গে মামলা করে কখনো জয়ী হতে পারে না কোনো দরিদ্র। আর কিছু না, শুধু মামলাটিকে 4-5-6 বছর ধরে চালিয়ে বিধুশেখর ওকে সর্বশান্ত করে দিতে পারেন। শেষ পর্যন্ত মামলা মোকদ্দমার দিকে যাননি শিবলোচন, কিন্তু হালও ছাড়েননি। প্রতি মাসে 1-2বার করে এসে আর্জি জানিয়ে দেন। অন্তত একবার সামান্য কয়েকদিনের জন্য হলেও তিনি প্রাণগোপালকে নিয়ে যেতে চান স্বগৃহে। ও ছেলে কি তার পিতার ভিটেই একবারও পা দেবে না? এর পিতামহী যে একবারও ওকে চোখে দেখলেন না। পুত্রের শ্বশুরালয়ে কখনো জননীকে আসতে নেই, নইলে তিনি নিজেই এসে দেখে যেতে পারতেন। কিন্তু বিধুশেখর এ ব্যাপারেও অত্যন্ত কঠোর। তার মুখের বাক্য অনড়। একবারের জন্যও তিনি প্রাণগোপালকে প্রেরণ করতে রাজি নন। তার মতে দরিদ্র মাত্রে কুটিল ও লোভী, অভাব মানুষকে নিচে নামায়। নিজের পুত্রকে ঘর জামাই হতে দিতে রাজি হয়েছিল কেন শিবলোচন? অর্থ লোভেই তো। নাতিকে নিয়ে যাবার আবেদনের পশ্চাতেও নিশ্চয় কোনো কুমতলব আছে। শিবলোচনকে ইদানিং আর এই গৃহে প্রবেশ করতেই দেওয়া হয় না। তবু তিনি আসেন এবং দ্বারের বাইরে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকেন, যদি একবার দূর থেকেও নাতির মুখ দেখা যায়। প্রাণগোপালের উপনয়নের দিনেও তার পিতৃকুলের কারুকে নিমন্ত্রণ করা হয়নি। শিবলোচন সম্পর্কটা এমনই তিক্ত করে ফেলেছেন যে ওদের কারোর মুখ দর্শন করতেও আর ইচ্ছে হয় না বিধুশেখরের। এই ব্যাপারে তিনি তার কন্যা সুহাসিনীর মতামত জিজ্ঞেস করেছিলেন। ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না মা। প্যাঁচালো বামুন 5জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে বসে কোন কথা বলবে তার ঠিক কি? হয়তো নাকে কান্না শুরু করবে। তার চেয়ে ওদের না ডাকাই ভালো। তুই কি বলিস? সুহাসিনী
আর পিতার কথার উপর কোন কথা বলবে? তাছাড়া শ্বশুরকুলের সঙ্গে তার কোনো সম্পর্কই স্থাপিত হয়নি। বিবাহের পর মাত্র 7 দিন সে শ্বশুরালয়ে ছিল একবার। তাদের কারোর মুখই তার ঠিক মতো স্মরণ হয় না। সে আপনি যা ভালো বুঝেন বাবা। নির্লজ্জ শিবলোচন তবু কোথা থেকে খবর পেয়ে আজও দ্বারের বাইরে দাঁড়িয়ে আছেন। এমন দিনে তিনি নাতিকে একবার আশীর্বাদ করতে চান। বিধুশেখরের তুলনায় শিবলোচন আরো বেশি বৃদ্ধ, 70-এর কাছাকাছি বয়স, শরীরটা ভাঙাচোরা, একটি বহু ব্যবহৃত কাঁসাই বস্ত্র ও উত্তমাঙ্গের নামাবলী এছাড়া অন্য কোনো পোশাক তিনি কখনো ব্যবহার করেন না। সুহাসিনীর বিবাহের সময় অতিথি আপ্যায়নের ভার ছিল গঙ্গা নারায়ণের উপর। সুহাসিনীর পুত্রের অন্নপ্রাশনের সময় সেই ভার নবীন কুমারের উপর বর্তেছে। নবীন কুমারকে দেখে সুহাসিনীর বারবার মনে পড়ছে তার গঙ্গা দাদার কথা। নবীন কুমারের এখন যা বয়স, তার বিবাহের সময় গঙ্গা নারায়ণেরও প্রায় এই বয়সই ছিল। অথচ দুই ভ্রাতার মধ্যে কত প্রভেদ। গঙ্গা নারায়ণ ছিল লাজুক, নম্র স্বভাবের। বেশি লোকজনের মধ্যে সে অস্বস্তি অনুভব করত। অন্দরমহলে এসে সে নারীদের চোখের দিকে চোখ তুলে চাইতে পারত না। সেই তুলনায় নবীন কুমার একেবারে বিপরীত। এত সপ্রতিভ, চঞ্চল এবং সামান্য ব্যক্তিত্বের সঙ্গে সে হুকুমের সুরে কথা বলে। ধুতির ফুলকোচাটি এক হাতে ধরে সে দ্বারের কাছে দাঁড়িয়ে পূর্ণবয়স্কদের মতো ব্যবহার করছে মাননীয় অভাগতদের সঙ্গে। তার উজ্জ্বল চক্ষু দুটি সে সোজা অপরের মুখের দিকে তুলে ধরে। বিন্দুবাসিনীর কথাও এই দিনে কয়েকবার চকিতে মনে পড়ে গেল সুহাসিনী। কিন্তু দিদির মুখচ্ছবিখানি সে মন থেকে মুছে দিতে চায়। দিদি বড় মন্দ ভাগিনী ছিল। সুহাসিনীর মতো একটি সন্তানও সে পায়নি। বৈধব্য জীবনের নিষ্ঠাও রক্ষা করতে পারল না সে। সবাই জানে দিদি গঙ্গানারায়ণের সঙ্গে কলঙ্কিনী হয়েছিল। সে মরে বেঁচেছে। এই গৃহে তার স্মৃতিরও কোনো স্থান নেই, বিশেষত আজকের মতো শুভ দিনে। অতিথিদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এই সময় নবীন কুমার একবার অন্দরমহলে এলো জলপান করার জন্য। লোকজনের সঙ্গে অনবরত কথা বলতে বলতে কণ্ঠ শুষ্ক হয়ে যায়। সুহাসিনী তাকে দেখে বলল, এই ছোটকু, শোন। সুহাসিনী এখন 22 বছরের যুবতী। তার শরীর একটু ভারীর দিকে। একখানা নতুন গরদের শাড়ি পরিহিত অবস্থায় তাকে বেশ মা মা দেখায়। নবীন কুমার কাছে এগিয়ে যেতেই সুহাসিনী তার কপালে একটি চুম্বন দিয়ে শুধু বলল, ছোটকু। তারপরই তার দুই চক্ষু দিয়ে দরদর করে অশ্রু বর্ষিত হতে লাগলো। নবীন কুমার বিস্মিত হয়ে বলল, এ কি সুহাসিনী দিদি? সুহাসিনী বলল, ছোটকু, আজ বড় গঙ্গা দাদার কথা মনে পড়ছে রে। আমায় কত ভালোবাসতেন। আমি গঙ্গা দাদার গলা জড়িয়ে ধরে পিঠে কিল মারতুম। গঙ্গা দাদা আমাদের ছেড়ে কোথায় চলে গেল রে? নবীন কুমার নির্বাক হয়ে রইল। গঙ্গা দাদাকে সেও খুব ভালোবাসতো। কারুর কারুর উপস্থিতিতেই ভালোবাসার ঘ্রাণ পাওয়া যায়। গঙ্গা দাদা কাছে এলেই সেরকম লাগতো। একটি দিনের কথা তার এখনো মনে আছে। পিতার মৃত্যুর পর তাদের সম্পত্তি ভাগাভাগি হচ্ছিল। প্রায় সবই নবীন কুমারের ভাগে। গঙ্গা নারায়ণকে বিশেষ কিছুই দেওয়া হয়নি। তাই নিয়ে বিম্ববতী আপত্তি তোলায় গঙ্গা নারায়ণ বলেছিল, মা, ছোটকুর পাওয়া আর আমার পাওয়া তো একই কথা। তুমি অমন কেন বলছো? তখন নবীন কুমারের অনেক কম বয়স, অত শত বোঝার ক্ষমতা ছিল না। কিন্তু আজও স্মরণে এলে সে বুঝতে পারে গঙ্গা নারায়ণের ওই কথার মধ্যে ঈর্ষার লেশ মাত্র ছিল না। তবে গঙ্গা নারায়ণের নিরুদ্দিষ্ট বা মৃত বলে ঘোষিত হবার পর আর বেশি দিন নবীন কুমার তার দাদার স্মৃতি ধরে রাখতে পারেনি। আজ সুহাসিনীর কান্না তার কাছে এমনই আকস্মিক মনে হলো যে সে কোনো উত্তরই দিতে পারল না। সেখানে অন্য একজন স্ত্রীলোক এসে পড়ে বলল, উমা সুহাসিনী, তুই কাঁদছিস? কি হলো গা? সুহাসিনী তাড়াতাড়ি চক্ষু মুছে বলল, না না, কিছু না। তারপর সে নবীন কুমারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাদের সেই ছোটকু কত বড়টি হয়েছে, কেমন সুন্দর, কেমন বুদ্ধিমান, দেখে এত ভালো লাগলো। সেই স্ত্রীলোকটি সুহাসিনীর প্রতি সহানুভূতি জানাবার জন্যেই যেন চক্ষে আঁচল দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আহা, আজ যদি গোপালের বাবা বেঁচে থাকতেন, ওগো, তিনি থাকলে যে সর্বাঙ্গ সুন্দর হতো। এই সময় নবীন কুমার বাড়ির দিকে সরে পড়ল। স্ত্রীলোকের কান্নার সামনে দাঁড়িয়ে তার বিষম অস্বস্তি লাগে। বিধুশেখর আর আগেরকার মতন উৎসব গৃহের সমস্ত স্থল ঘুরে ঘুরে পরিদর্শন করতে পারেন না। বহুমূত্র ব্যাধিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ইদানিং দ্বিতীয় চক্ষুটির দৃষ্টিও যেন কিছুটা ম্লান লাগে।
তিনি বাইরে একটি আরাম কেদারায় বসে সব রকম খবরাখবর নিচ্ছেন। তার বাড়িতে ভৃত্য পরিচারক এবং আশ্রিত আত্মীয় স্বজনদের অভাব নেই। তাদের প্রত্যেকের উপরেই নির্দিষ্ট কাজের ভার দেওয়া আছে। তবু তিনি মাঝে মাঝেই নবীন কুমারকে ডেকে জানতে চান সবকিছু। ব্রাহ্মণদের দান ও নিমন্ত্রিতদের ভোজনাদি শুরু হয়েছিল দ্বিপ্রহর থেকে, শেষ হলো প্রায় রাত 10টার তোপ দাগার সময়। বিদুশেখরের জ্যেষ্ঠা কন্যা নারায়ণী এবারের কর্ত্রী। তিনি বলে রেখেছিলেন যে নবীন কুমারকে তিনি তার সামনে বসিয়ে খাওয়াবেন। বৃহৎ একটি রূপোর থালায় ষোড়শ ব্যঞ্জন সাজিয়ে তিনি ডেকে পাঠালেন নবীন কুমারকে। সারাদিন ধরে লোকজনের সঙ্গে কথা বলে ও অনেকবার ছাদের নিচে ওঠানামা করে নবীন কুমার ক্লান্ত। তার আর আহারের রুচি নেই। নারায়ণী তবু জোর করে তাকে খেতে বসালেন। অনেক আত্মীয়া অনাত্মীয়া নারী উপস্থিত সেখানে, বিম্ববতীও রয়েছেন। যারা নবীন কুমারের চেয়ে বয়োজ্যেষ্ঠ এবং অনেকদিন পর তাকে দেখছে, তারা সকলেই নবীন কুমারের হঠাৎ যৌবনে উপনীত হওয়ায় মুগ্ধ ও বিস্মিত। সবাই বলছে, উমা, এই তো কদিন আগেও একেবারে ছেলে মানুষটি ছেল, এখন দিব্যি বাবু হয়ে উঠেছে যে গো। আর কত কাজের ছেলে, সব দিকে নজর। আর যারা বয়সে ছোট, তারাও বিস্ফোরিত নেত্রে দেখছে নবীন কুমারকে। কেউ অন্য একজনের কানে কানে বলছে, ওমা দেখ দেখ, গোপ আছে গোপ আছে। কিছুদিন আগে স্বগৃহে মঞ্চ বেঁধে নবীন কুমার নাটকের অভিনয় করেছিল এবং তাতে সে রাজকুমারীর ভূমিকায় অভিনয় করেছিল বলে সে অনেকের কাছে বিশেষ দ্রষ্টব্য হয়ে উঠেছে। চিকের আড়ালে বসে অনেক নারী ও বালিকা দেখেছিল সেই নাটক। নবীন কুমারের অভিনয় কলা নৈপুণ্যের সুখ্যাতিও বেরিয়েছিল সংবাদপত্রে। সেই সময় নবীন কুমারের সবে সূক্ষ্ম গোফের রেখা উঠেছিল মাত্র, কিন্তু রাজকুমারের গোফ থাকা কোনো ক্রমেই উচিত নয় বলে পরামানিক নিয়ে ছেঁচে ফেলা হয়েছিল ওষ্ঠ। তার ফলে এখন তার বেশ কালচে রঙের গোফের রেখা দেখা দিয়েছে। সামান্য একটু খেয়েই নবীন কুমার উঠে পড়তে যাচ্ছিল। নারায়ণী বললেন, ওমা, উঠছিস কি? খা খা, আর একটু খা, একটু পায়েস মুখে দে অন্তত। নবীন কুমার ততক্ষণে জলের গেলাসে হাত ডুবিয়েছে। বিম্ববতী বললেন, ওই ওর স্বভাব, এই একটুখানি, পাখির আহার যেন। নবীন কুমার বলল, সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে শির দ্বারা ব্যথা হয়ে গেছে, এবার গিয়ে ঘুমোবো, একবার গোপালের সঙ্গে দেখা করে যায়। ওই কথা শুনে নারায়ণী তাকালেন সুহাসিনীর মুখের দিকে। ওরা কিছু বলবার আগেই বিম্ববতী বললেন, আজ আর গোপালের সঙ্গে দেখা করতে হবে না, যা শুয়ে পড়গে। নবীন কুমার কৌতুকের সঙ্গে বলল, একবার দেখে আসি নেরু মাথায় গোপালটাকে কেমন দেখাচ্ছে। নারায়ণী বললেন, গোপাল এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই তো একটু আগে তার গলা পেলুম, বসে বসে টাকা গুনছিল। খুব টাকা চিনেছে ছেলেটা। নারীরা চুপ করে রইল। যজ্ঞ সমাপ্ত হলে উপবিদ গলায় দেবার পর প্রাণগোপালকে দ্বিতলের একটি কক্ষে পৃথক করে রাখা হয়েছে। এখন সে 3 দিন ব্রহ্মচারী হয়ে থাকবে। ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতের মানুষের মুখ দর্শন করবে না। নবীন কুমার উঠোনে এসে দাঁড়াতেই এক ভৃত্য এলো তার হাতে জল ঢেলে দিতে। তার মুখ প্রক্ষালন করে নবীন কুমার বলল, গোপালকে একবার দেখেই আমি চলে যাব। বিম্ববতী বললেন, থাক না, এখন আর যাসনি। কেন? এখন ওর কাছে যেতে নেই। ঠিক তখনই এ বাড়ির এক আশ্রিত যুবক এসে নারায়ণীকে জিজ্ঞেস করলো, ও বড়দিদি, গোপাল দুধ খেতে চাইছে, এখন কি কিছু দেওয়া যায়? নবীন কুমারের এবার খটকা লাগলো। সে তাকালো সবার মুখের দিকে, তারপর ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তোমরা আমায় নিষেধ করছো কেন? এই তো এ গেছিল গোপালের ঘরে, আমি একবার গেলে কি দোষ? নারায়ণী বললেন, ও তো বামুন। বিম্ববতী তার সঙ্গে যোগ করলেন, বামুন ছাড়া আর কারুর যেতে নেই। নবীন কুমারের মুখখানা বিবর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সে এই প্রথার কথা বিন্দু বিসর্গ জানত না। সে ব্রাহ্মণ নয় বলে প্রাণগোপালের সঙ্গে দেখা করতে পারবে না? আজ সারাদিন সে প্রাণগোপালের পৈতের জন্য খাটলো। আজ সকালেও প্রাণগোপাল তাকে চুপি চুপি জিজ্ঞেস করেছিল, ছোট কাকু মামা, তুমি আমায় স্প্রিং এর হাতি দিচ্ছ তো? তোমায় কিন্তু আমি বলেছিলুম। সেই প্রাণগোপালের মুখ দেখা তার এখন নিষেধ। এতদিন সবাই বলেছে সে এ বাড়ির ছেলেরই মতো, কিন্তু আসলে তো তা নয়। সে অব্রাহ্মণ, সে এদের চেয়ে ছোট। আরেকটি কথাও না বলে নবীন কুমার হন হন করে এগিয়ে গেল দ্বারের দিকে। সমস্ত ব্রাহ্মণ জাতির প্রতি তার ক্রোধ উদ্দীপ্ত হলো। সে যখন আরো অনেক ছোট ছিল, একবার কৌতুক ও গুয়ার তুমি করে টিকি কেটে দিয়েছিল এক ব্রাহ্মণের। সেই কথা মনে পড়ে গেল তার।
দ্বার দিয়ে বেরিয়ে আসার সময় সে দেখলো নামাবলী গায়ে জড়ানো এক বৃদ্ধ ব্রাহ্মণ দ্বারবানদের কাছে কি বলে যেন আকুতি মিনতি করছে। নবীন কুমার প্রাণগোপালের ঠাকুর দাদা শিবলোচনকে চেনে না, তার বৃত্তান্তও জানে না। শিবলোচনকে সে মনে করলো কোনো ভিখারি। তাকে দেখে নবীন কুমারের আরো রাগ জাগ্রত হলো। সে মনে মনে বলল, এই তো ব্রাহ্মণের দশা, অনাহুত হয়েও এখানে সুখাদ্যের লোভে ছোক ছোক করছে, অথচ এর মাথায় একটা বৃহৎ টিকি আর গলায় কালীঘাটের পাণ্ডাদের মতো একটা মোটা পৈতা আছে বলে এরও অধিকার রয়েছে প্রাণগোপালের মুখ দেখার। সে দ্বারবানদের এক ধমক দিয়ে জিজ্ঞেস করলো, এই বুড়োটি এখানে কি চায়? বলে দিসনি যে বামুন বিদায় দুপুরে হয়ে গেছে? শিবলোচন নবীন কুমারের দিকে এগিয়ে এসে বলতে গেল, বাবা আমি শুধু একটিবার। নবীন কুমার সেই কথায় কর্ণপাত না করে দ্বারবানদেরই আবার হুকুম দিল, লুচি মন্ডা দু চারখানা এনে একে দিয়ে বিদায় কর। তারপর সে দ্রুত পায়ে হাঁটতে লাগলো নিজের গৃহের উদ্দেশ্যে। এদিকে সুহাসিনী কেঁদে ফেললো আবার। নারায়ণীকে জড়িয়ে ধরে বলল, দিদি কি অলক্ষণে ব্যাপার হলো, ছোটকু রাগ করে চলে গেল। নারায়ণী বললেন, আমি কি করি বল, ছোটকু হঠাৎ না জেনে এরম বলল। বিম্ববতী সুহাসিনীর পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুই এমন উতলা হচ্ছিস কেন মা? অলক্ষণ কেন হবে? ছোটকু ওরকম অবুঝের মতো হঠাৎ খেপে যায়, আবার কাল দেখিস একেবারে ঠান্ডা জল হয়ে গেছে। সুহাসিনী মুখ ফিরিয়ে বলল, ছোট মা, ছোটকু একবার দেখতে গেলেই বা কি দোষ হতো? বিম্ববতী বললেন, ও মা, তা আবার হয় নাকি? শাস্ত্রের নিয়ম 3 দিন পরেই তো ও আবার গোপালকে দেখতে পাবে। শাস্ত্রের এমন নিয়ম কেন সে কথা কি আর আমি জানি? ছোটকু আমার ছোট ভাই, আমাদের আর কোনো ভাই নেই, ছোটকুই আমাদের একমাত্র ভাই। সে আবার বামুন অমামুন কি ছোট মা, তা বললে কি চলে রে? নারায়ণী বললেন, আর ও নিয়ে মাথা ঘামাসনি, ছোটকুকে পরে আমি ডেকে সব বুঝিয়ে বলবক্ষণ। এখন চল, ভাড়ার বন্ধ করতে হবে, সৃষ্টির কাজ বাকি রয়েছে। এই সামান্য ঘটনাতেও কিন্তু নবীন কুমারের মনে খুব তীব্র প্রতিক্রিয়া হলো। পরের দিন সে আর ও বাড়িতে গেলই না। বিম্ববতী তাকে বোঝাতে এলে সে বলল, আমি আর কোনোদিন জ্যাঠাবাবুদের বাড়িতে যাব না। তুমি আমায় অনুরোধ করো না মা। যে বাড়িতে গেলে আমায় পদে পদে ভেবে চলতে হবে যে কোথায় আমার যাওয়া উচিত আর কোথায় আমার যাওয়া উচিত না, সেখানে আমার যাবার দরকারটা কি? এখন মনে পড়েছে, ছেলেবেলায় খেলতে খেলতে একদিন আমি ওদের ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম। তখন জ্যাঠাইমা আমায় বকুনি দিয়েছিলেন। তা বলে কি তুই জাত ধর্ম মানবি না নাকি ছোটকু? বামুনরা হলো সবচেয়ে উপরে, ওনারা যা পারেন সব কি আমরা পারি? তোমার সঙ্গে আমি তর্ক করব না মা, তুমি শুধু আমায় ও বাড়িতে আর যেতে বলো না। অদ্ভুত কথা বলিস তুই ছোটকু, ওরা আমাদের কত আপন। গোপালের পৈতে হয়ে গেল, ওই পৈতের সময়ই যা একটু, অন্য সময় তুই ওই বাড়িতে যেখানে খুশি সেখানে যেতে পারিস। না মা, ঠাকুর ঘরে ছাড়া। যথাসময়ে এই কথা বিদুশেখরেরও কানে উঠল। তার চলৎ শক্তি কমে গেছে বটে, তবু সেকালের রাজাদের মতো তিনি চক্ষু দিয়ে শোনেন আর কান দিয়ে দেখেন। সংবাদটি শুনে বিদুশেখর দোদুল্যমান হলেন। লোকাচার অনুযায়ী সত্য উপবীতধারী ব্রহ্মচারীর মুখ দর্শন করার অধিকার নেই নবীন কুমারের। সেই হিসেবে তার কন্যারা নবীন কুমারকে বাধা দিয়ে ঠিক কাজই করেছে। কিন্তু নবীন কুমার তো আসলে ব্রাহ্মণই। মহাভারতে সুতপুত্র নামে পরিচিত কর্ণ যেমন আসলে ক্ষত্রিয়। বিদুশেখর কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। ছোটকু বলেছে সে আর কখনো এ বাড়িতে আসবে না। বয়স কম, মস্তিষ্ক উষ্ণ, হয়তো এই মনোভাব তার বেশি দিন থাকবে না। ছোটকু এ বাড়িতে আর কখনো আসবে না, এ কি কখনো হয়? তার সবকিছুই তো ছোটকুর। আজ যদি তিনি হঠাৎ মারা যান, তাহলে ছোটকু হবে প্রাণগোপালের অভিভাবক। একসময় ছোটকুকে সব সত্য কথা বলতে হবে, অন্তত মৃত্যুর আগে। অথচ বিম্ববতীর কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।